আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৭৬, ৭৭ এবং ৭৮তম পর্ব। লিখেছেন ইলমা বেহেরোজ। রবিবার, তীব্র শীতের সকাল। সময় তখন ৮টা। বাড়ি জুড়ে সবার ছোটাছুটি। পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে। সে পাতাল ঘরের চাবি করছে, হাতে সময় নেই। আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে। অলক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন। মাথায় উলের টুপি, লম্বা গোফ, মগাকে ধমকে কাজ বুঝাচ্ছেন। চারিদিকে উৎসব উৎসব আমেজ। দুপুরের নামাজের পর স্কুল মাঠে সমাবেশ। অলক ঘরে এবং বাইরে শত শত কম্বল আর শীতবস্ত্র। হাওলাদাররা হারাম টেকায় লোক দেখানো নাটক করতে চলেছে। পদ্মজা মনে মনে ব্যঙ্গ করে হাসল। রেদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো। তার পরনে কালো রঙের পাঞ্জাবি, গায়ের রং ফর্সা, তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে। পদ্মজা লতিফার কাছে শুনেছে কয়েকদিনের মধ্যে নাকি রেদওয়ানের বিয়ে। কার সাথে বিয়ে কেউ জানে না, তবে এটা নিশ্চিত কোনো অভাগীর জীবন দুর্বিষহ হতে চলেছে। রেদওয়ান খলিল কি বিষয়ে কথা বলছে তা পদ্মজার কানে আসার কথা নয়, তবুও সে সেদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির এদিক ওদিক দেখে খলিলকে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে। আবারও বলে যাচ্ছি, পদ্মজার গায়ে হাত তো দূরে থাক, কারো চোখও যেন না পড়ে। রেদওয়ান নির্বিকার কণ্ঠে বলল, তোর দুই চামচারে বলে যা পদ্মজার উপর ভালো করে খেয়াল রাখতে। পাতালেতে কোনো মেয়ে নাই, তাই চিন্তাও নেই, তবে কাউকে যেন কিছু না বলে আর আমাদের উপর তেড়ে না আসে। আমির বলল, তেড়ে আসলেও কিছু বলবি না, সুন্দর করে সামলাবি। রেদওয়ান তীব্র বিরক্তি নিয়ে বলল, ধুর, এই মাইয়ার কতদিন এভাবে রাখবি, হুদাই ভেসাল। আমি রেগে রেদওয়ানের দিকে এক পা বাড়ালো। খলিল উপস্থিতি পাল্টাতে দ্রুত রেদওয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল, যা কইতেছে হন বাবু, তুই যা, তোর বউরে কেউ কিচ্ছু করবো না। আমি রেদওয়ানের চোখের দিকে তাকালো। চোখের দৃষ্টি দিয়ে সে রেদওয়ানকে সাবধান করে দিল, তারপর জায়গা ছাড়লো। অন্দরমহলে ঢোকার পূর্বে চোখ পড়ে দ্বিতীয় তলার বারান্দায় পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মজা। এক মুহূর্তের জন্য হলেও ভেতরের অনুভূতিগুলো পাল্টে যায়। সে দৃষ্টি সরিয়ে দ্রুত অন্দরমহলে প্রবেশ করলো। পদ্মজা ঠাই সেখানে দাঁড়িয়ে রইল। আমির ঘরে এসে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢোকে। তাকে ঢাকা যেতে হবে, হাতে সময় আছে, তবুও সে আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে। সে নিশ্চিত পদ্মজা চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে। আবার মুখোমুখি হতে হবে দুজনকে। 31টা মেয়ে জোগাড় হয়ে গেছে যখন, আর রাখার মানে নেই। সে ঝুঁকি নিতে চায় না। পদ্মজা কি মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো। বিছানায় আমিরের শার্ট দেখতে বুঝতে পারে আমির গোসলখানায় আছে। তৎক্ষণিক পদ্মজা ভাবলো আমিরের শার্টের পকেটে তল্লাশি চালাবে, যদি চাবি পাওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। চাবির কথা মনে পড়তেই আমির গোসলখানার দরজা খুলল। পদ্মজা শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায়। তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। পুরোটা দৃশ্য আমিরের চোখে পড়ে। সে দরজা বন্ধ করে দেয়। পদ্মজা হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। এই চাবি আর পদ্মজার কাজে লাগবে না। সে পাতাল ঘরে গিয়ে কিছু খুঁজে পাবে না। আমির নিশ্চিন্তে গোসল শেষ করলো। পদ্মজা চাবি নিয়ে রান্না করে চলে আসে। সেখানে লতিফা, রিনু, আমিনা সহ আরো ৩-৪ জন রান্না করছে। সমাবেশ শেষে অলক ঘরে ভোজের আয়োজন হবে, তার এই প্রস্তুতি চলছে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিনু আজ আসবে। পদ্মজা কাজ করার বাহানায় লতিফাকে কাছে গিয়ে বলল। লতিফা পদ্মজাকে দেখে হাসলো, তারপর কাজে মন দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে বলল, উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করো বুবু। লতিফা চোখ বড় বড় করে তাকায়, চাপাসরে প্রশ্ন করে, কই যাইবা? পদ্মজা পিছনে ফিরে তাকায়। আমিনা থালা বাসন পরিষ্কার করছেন। পদ্মজা আমিনার দিকে তাকিয়ে হাসলো, তারপর লতিফাকে বলল, পাতালে চাপো। লতিফার হাত থেকে চামচ পড়ে যায়, ঝনঝন শব্দ হয়। শব্দ শুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায়। লতিফা দ্রুত চামচ তুলে নিল। সবার দিকে চেয়ে হাসি বিনিময় করে পদ্মজাকে চাপা সরে বলল, চাবি কই পাইবা? পদ্মজা বলল, পেয়ে গেছি, তুমি শুধু সুযোগ করে দাও। লতিফার চোখে মুখে ভয় বাসা বাঁধে, যা স্পষ্ট সে ভয় পাচ্ছে। আমির জেনে গেলে তার জীবন শেষ। পদ্মজা সবাইকে আরো একবার এক নজরে দেখে লতিফাকে বলল, ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা সম্মানের বুবু। লতিফা দ্রুত সিদ্ধান্ত নিল সে রাজি। পদ্মজা তার ঘরে ফিরে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমির নিচে নামছিল। দুজন কেউ কারো দিকে তাকায়নি, যেন কেউ কাউকে চিনে না। পদ্মজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয়, তারপর হাতে তুলে নিল ছুরি। লতিফা অলক ঘরে গিয়ে খোঁজ নাই। আমির, মজিদ, রিদওয়ান কেউ বাড়িতে নেই। খলিল অলক ঘরের বারান্দায় 3 জন লোকের সাথে কোনো বিষয়ে আলোচনা করছে। লতিফা দ্রুত এসে পদ্মজাকে পরিস্থিতি জানায়। পরিস্থিতি গুছানো। এবার পদ্মজার পিছনে আঠার মতো লেগে থাকা 2 জন লোককে সরানোর পালা। পদ্মজা আবার রান্না করে আসে। 2 জন লোক সদর ঘরে দাঁড়িয়ে রয়েছে। তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এরা কাউকে নজর রাখার জন্য পিছু পিছু ঘোরে। পদ্মজা লতিফাকে ইশারা করতেই লতিফা 2 জন লোককে উদ্দেশ্য করে বলল, আপনারা খাইবেন না? তারা সত্যি অনেক ক্ষুধার্ত। আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে। সেই ঘ্রাণে খিদে যেন বেড়ে যাচ্ছে। 2 জন সম্মতি জানায় তারা খাবে। লতিফা চোখের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে। তারপর 2 জন লোককে খেতে দিল। 2 জন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে। পদ্মজা তাদের অগোচরে বেরিয়ে পড়ে।
বাইরের চারপাশ দেখে দ্রুত জঙ্গলে ছুটে আসে। জঙ্গলের পথ তার চেনা, তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি। আল্লাহর নাম নিয়ে সে পাতাল ঘরে প্রবেশ করে। তার হাতের চাবি প্রবেশদ্বার খুলতে সক্ষম হয়। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে ছুরি। ধরক্ত ও স্বাগতম দরজার মাঝ বরাবর এসে সে থমকে যায়। কেউ নেই, সবকিছু চুপচাপ নির্জন। সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশে দেওয়ালে চাবুক ছিল, তাও নেই। পদ্মজা থমেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো আছে তো? প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুকে ধরাস করে কিছু যেন পড়ে। সে দৌড়ে ধরকতে প্রবেশ করলো। উন্মাদের মতো প্রতিটা ঘর দেখলো, কেউ নেই। তার শরীর পেয়ে ঘাম ছোটে। ধরক্তের কোথাও কোনো চাবুক, ছুরি, রামদা, কুড়াল কিছুই নেই। এখানে যে অনাচার ব্যভিচার হতো তার কোনো প্রমাণই নেই। পদ্মজা স্বাগতম দরজা পেরিয়ে সবকটি ঘরে তন্ন তন্ন করে অসহায় মেয়েগুলোকে খোঁজে, কিন্তু কোথাও কেউ নেই। যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই, তার হাত থেকে ছুরি পড়ে যায়। দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ পেটে জল বেরিয়ে আসে। আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটা মেয়েকে সরিয়ে দিয়েছে। পদ্মজার তীব্র যন্ত্রণা হতে থাকে। সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি। আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে। মেয়েগুলোর ছটফটানি, বাঁচার অনুরোধ কানে বাজতে থাকে। দাঁতে দাঁত চেপে বসে থাকে পদ্মজা। তার মনে হচ্ছে তার মাথায় অনেক ভারী একটা বোঝা। নিজের প্রতি খুব রাগ হয়। সে কাঁদতে থাকলো। শাড়ি কামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি। আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ? পদ্মজার কান্না দেওয়ালে দেওয়ালে বাড়ি খেয়ে পুরো পাতালপুরীতে প্রতিধ্বনি হতে থাকে। সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক। এটা হাওলাদার বংশের আরেক রীতি। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে। শাহানা, শিরিন তৈরি। তারা নিস্তলায় অপেক্ষা করছে। পদ্মজা তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে। লতিফা হন্ততন্ত হয়ে ঘরে প্রবেশ করলো। বলল, ও পদ্ম, বোরকা পিন্দ নাই কেন? জলদি করো। পদ্মজা লতিফার দিকে তাকালো। তার চোখের আশপাশ লাল, চোখ ফোলা ফোলা ভাব। সে আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে চাইলেই পারতো মেয়েগুলোকে বাঁচাতে। সুযোগ ছিল। সত্যিকার অর্থে তার সুযোগ ছিল না। পিছনের প্রতিটা নিঃশ্বাস সাক্ষী। সে প্রতিটা মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে, আপ্রাণ চেষ্টা করেছে, হন্য হয়ে চাবি খুঁজেছে। ভেবেছিল আরো 2-3 দিন হাতে আছে। আমির এত দ্রুত 31টা মেয়ে অপহরণ করে ঢাকায় নিয়ে চলে যাবে সে ভাবেনি, খুনাক্ষরেও ভাবেনি। ভাবলেও কাজ হতো না। কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না। সে সমানতালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে। মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে। রেদওয়ান ঘরে এসে উঁচু গলায় বলল, কি হলো? পদ্মজা এখনো তৈরি হয়নি কেন? আমাদের তো বের হতে হবে। পদ্মজার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটা গুডাউনে অথবা অফিসে রাখতে পারে, আর নয়তো বাসায়। এর মধ্যে যদি কিছু করা যায়, কিন্তু কার সাহায্য নিবে সে? এখানে ঢাকার কি আছে? সেকেন্ড 3 ভাবার পর তার মাথায় লিখনের নাম আসে। লিখন চাইলে আমিরকে থামাতে পারবে, অবশ্যই পারবে। এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন, বলি হবে আমির। এটা ভাবতেই পদ্মজার কষ্ট হয়। সে ঢোক গিলে নিজের আবেগ অনুভূতি সামলায়। সে আমিরকে মনে মনে বলি দিল। এখন লিখনই একমাত্র আশা। শুনেছে শুটিং এখানে চলছে। পদ্মজা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আর যোগাযোগ করবে। রেদওয়ানের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল, আসছে। রেদওয়ান তারা দিয়ে বলল, চলতি। তারপর বেরিয়ে গেল। রেদওয়ান বের হতেই পদ্মজা বিড়বিড় করলো, বেজন্মা। তারপর দ্রুত বোরকা নিকাব পরে নিল। মৃদুল তার বাবা মাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে। তার বুকের গোপন কুঠুরিতে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে। যখন সে তার বাবা মাকে বলল সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ করেছে, তখন তার বাবা মা দুজনেই খুশিতে আটখানা হয়ে যায়। মেয়ে বাড়ির সবাই খুশিতে ভোজের আয়োজন করে। তাদের আদরের দুলাল মৃদুল এতদিন অলন্দ পড়ে ছিল বলে তার মা জুলেখা বানু অসুস্থ হয়ে পড়ে। 6 বিঘা ভূমির উপর কাঠের বাড়ি আর 90 বিঘা জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল। তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃত্যুর মতো হয়ে গেছিল। এমতো অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে। তাই এত দ্রুত তাদের আগমন। মৃদুলের বাবার গফুর মিয়ার মাথায় টুপি, গায়ে দামি পাঞ্জাবি, শরীর থেকে আতরের ঘ্রাণ ভেসে আসছে। জুলেখা নেকাব তুলে মৃদুলকে বলল, বাড়িতে কি কেউ নাই? মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন, একটু ধৈর্য ধরেন আম্মা। জুলেখা বানু কপাল কুঁচকালেন। তিনি স্বাস্থ্যবান একজন মহিলা, পাঁচাল প্রকৃতির মানুষ। রূপ এবং সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই। তিনি সরু চোখে চারপাশ দেখতে দেখতে অন্দরমহলে আসেন। অন্দরমহলের সামনে রিনু ছিল। রিনু মৃদুলকে দেখে দাঁত বের করে হাসলো। এগিয়ে এসে বলল, মৃদুল ভাইজান আইয়া পড়ছেন? মৃদুল বলল, হো আইসি, দেখা যাইতেছে না? রিনু বোকার মতো হাসে। জুলেখা বানু আর গফুর মিয়া পাশ হয়ে সালাম করে। মৃদুল বলল, ফুপি আম্মা ঘরে আছে? না ভাইজান, বাড়ির সবাই স্কুল ঘরে গেছে। মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করলো, কে রে, ওইখানে কি দরকার? রিনু বিস্তারিত বলল। গফুর মিয়া সন্তুষ্টির সাথে বললেন, মনটা জুড়ে গেল। হাওলাদার বাড়ির আত্মীয় যেই হইব, হেরি 7 জনমের কপাল। গফুরের প্রশংসা জুলেখা বানুর ভালো লাগেনি। অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না। হাতের ব্যাগটা রিনুর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলল, এই সেরি, ধরো ব্যাগটা। রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল। জুলেখা বানু বললেন, আমরা কোন ঘরে থাকবো, লইয়া যাও। রিনু বলল, আপনারা অলগ ঘরে থাকবেন। জুলেখা পিছনে ফিরে অলগ ঘরের দিকে ইশারা করে বললেন, এই টিনের ঘরটা?
জুলেখার প্রশ্নে অবজ্ঞা। তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয় বোঝাই যাচ্ছে। রিনু কিছু বলল না। মৃদুল জুলেখাকে আদরে স্বরে বলল, আম্মা কম কথা কন, আমরা মেহমান। রিনু জুলেখার কথাবার্তায় বুঝে গেছে এই মহিলা কোন প্রকৃতির। সে মনে মনে ভাবে পূর্ণের কপালে ছাটা আছে। জুলেখা অলক ঘরে থাকবে না এটা নিশ্চিত। রিনু জুলেখাকে অন্তর্মহলে নিয়ে আসে। রানী লাবণ্য খালি ঘরটা দেখিয়ে বলল, এই ঘরে থাকবেন। জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে, হাত পা ম্যাচ ম্যাচ করছে। একবার ভাবলেন রেনুকে বলবে পা টিপে দিতে, কি মনে করে যেন বললেন না। মৃদুল গফুর মিয়াকে বলল, আব্বা আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতাছি, আপনি যাইয়েন। গফুর মিয়া বলল, হজামো মহৎ কাজে নিজের চোখে দেখাও ভাগ্যের ব্যাপার। মৃদুল জুলেখার উদ্দেশ্যে বলল, আম্মা আপনি যাইবেন? জুলেখা ক্লান্ত, তিনি মিনমিনিয়ে বললেন, না আব্বা আমি যাবো না। মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করলো। জুলেখা উঠে বসেন। রেনুকে ডেকে বললেন, এই সেরি কলটা কোন দিকে, আমারে দেখাইয়া দাও। জুলেখা আদেশ করলো নাকি হুমকি দিল রিনু বুঝতে পারছে না। সে চুপচাপ জুলেখাকে নিয়ে কল পারে গেল। লতিফা থাকলে ভালো হতো। নতুন কোনো মেহমান এসে তিরিং বিরিং করলে লতিফা সাহায্য করতে পারে। মাথার উপর সূর্য, মাঠ ভর্তি মানুষ, একপাশে মহিলা ও বাচ্চারা, অন্য পাশে পুরুষরা। শৃঙ্খলা বজায় রাখছে রেদওয়ান। উপর থেকে দেখলে রেদওয়ান একজন মহৎ ভদ্র শান্ত ব্যক্তি, যাকে সবসময় দেখা যায় না। সবাই জানে রেদওয়ান জ্ঞানী মানুষ, সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে, তাই তার দেখা পাওয়া যায় না। ভেতরের খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানতো, হাই আফসোস। উপস্থিত প্রতিটা মানুষ খুব খুশি। এত এত মানুষকে শীতবস্ত্র দেয়া কম কথা নয়। সে কাজটা যখন হাওলাদার বাড়ির মানুষরা করে, সবার কাছে তখন তারা ফেরেশতা হয়ে ওঠে। ফেরেশতার সাথে তুলনা করা হয়। মজিদ হাওলাদার ও খলিল হাওলাদার শীতবস্ত্র বিতরণ করছে। পদ্মজা এক পাশে দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক। দুজন দুই দিকে দাঁড়ানো, তাদের চোখ সর্বক্ষণ পদ্মজার উপর। পদ্মজার চোখ দুটি লিখনকে খুঁজছে। লিখন এখানে আসবে নাকি সে জানে না, তবে প্রার্থনা করছে সে যেন আসে। এস্তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে। লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবকিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নেবে। লিখন ভিড় ঠেলে প্রান্তের পাশে এসে দাঁড়ালো। প্রান্ত লিখনকে দেখে অবাক হলো, তারপর হেসে করমোদন করলো, বলল, কেমন আছেন ভাইয়া? লিখন বলল, ভালো, তুমি কেমন আছো? প্রান্ত বলল, ভালো ভাইয়া। লিখন বলল, পূর্ণা প্রেমা আসেনি? প্রান্ত বলল, আসছে, ওই দিকে আছে। প্রান্ত স্কুলের ডান দিকে ইশারা করে বলল। ত্রিধা লিখনকে প্রশ্ন করে বলল, কেউ? লিখন চাপা সরে বলল, পদ্মজার ভাই। ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করল, তোমার পদ্মজাপা কোথায়? প্রান্ত সোজা আঙ্গুল তাক করে বলল, ওই যে। ত্রিধা চোখ ছোট ছোট করে সেদিকে তাকায়। প্রান্তকে আবার প্রশ্ন করে, সবার তো মুখ ঢাকা, পদ্মজাকে? প্রান্তের আগে লিখন বলল, লম্বা মেয়েটা। ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকালো, বলল, মুখ না দেখে চিনলে কি করে? লিখন বলল, জানি না, মনে হলো। প্রান্ত ঠিক বলেছি? প্রান্ত এসে সম্মতি সূচক মাথা নাড়ালো। ত্রিধা খুব মন খারাপ হয়। প্রান্ত বলল, ভাইয়া আপা আপনাকে খুঁজছিল। লিখন বলল, কোন আপা? প্রান্ত বলল, পদ্মজা আপা। মুহূর্তেই লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না। তার বুকে অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। পদ্মজা তাকে খুঁজেছে এ যেন অসম্ভব। লিখন চোখেতে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার মুখ দেখা যাচ্ছে না, হাত পা ঢাকা, তবুও মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে। 6 বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল সে দৃশ্য ভেসে ওঠে। তাদের প্রথম কথা, টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা, কত সুন্দর সেই মুহূর্ত। লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট। পদ্মজা খুঁজছে শুনে এতই আনন্দিত হয়েছে মানুষটা। ব্যাপারটা ত্রিধাকে কষ্ট দিচ্ছে। তার বুকে চিনচিন ব্যথা শুরু হয়। শাহানার অনেকক্ষণ ধরে মাথা করছে। সে বেশি মানুষের মাঝে থাকতে পারে না, শরীর দুর্বল লাগছে। পদ্মজাকে এক হাতে ধরে দুর্বল কণ্ঠে বলল, পদ্মজা আমার মাথা ঘুরতেছে। পদ্মজা বিচলিত হয়ে বলল, বেশি খারাপ লাগছে? শাহানার চোখ বুঝে আসছে। সে অনেক কষ্টে বলল, মাথাত পানি দেও আমার, দেও বোন দেও। স্কুলের পিছনে ঝোপঝাড় আর মাদিনী নদী আছে, একটা ঘাটও আছে, পানির ব্যবস্থা আছে। পদ্মজা শাহানাকে এক হাতে শক্ত করে ধরে খাটে নিয়ে আসে। দুজন লোক সাথে সাথে যায়। শাহানা নিকাব খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল, এই তোমরা আইসো কেরে? নিকাব খুললে পানি দেবো মাথায়, যাও তোমরা। দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায়। এদিকে কেউ নেই। কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে, তার ভয় নেই। শাহানা নিকাব খুলে মাথায় পানি দিল। শাহানা মাথা ঝুঁকে রাখে আর পদ্মজা দুহাতে পানি দিয়ে শাহানার মাথায় ঢালে। কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করে। বিশ্রাম নেওয়ার জন্য সে একটু দূরে একটা গাছের গোড়ায় বসলো। পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাব খুললো। চোখ দুটি জ্বলছে, পানি দেওয়া প্রয়োজন। পদ্মজা যেখানে ছিল সেখানে নেই। লিখন চারপাশে চোখ বুলিয়েও পদ্মজার দেখা পেল না। এখানে আসতে আসতে কোথায় চলে গেল? ত্রিধাও খুঁজলো। স্কুলে একবার শুটিং হয়েছিল, তাই লিখন জানে স্কুল ঘরের পিছনে একটা ঘাট আছে। পদ্মজা সেখানে থাকতে পারে ভেবে সেদিকে গেল লিখন। দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশ কেটে ভিড়ের দিকে যায়। লিখন ঘাটে এসে থামে। কারো উপস্থিতি টের পেয়ে শাহানা পিছনে ফিরে তাকায়, আবার চোখ সরিয়েও নেয়। পদ্মজা মুখ দিয়ে পিছনে ফিরতেই দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখলো। পদ্মজার গলার দুটো ঘাড় কালো খয়েরি দাগ, মুখে ক্ষত,
চোখের মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে ওঠে। শাহানা পদ্মজার এমন অবস্থা দেখে চমকে যায়। সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে। পদ্মজার সাথে নিকাব পরা অবস্থায় কথা হয়েছে, তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি। লেখনের কথা হারিয়ে যায় বা খাড়া হয়ে পড়ে সে। একাই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া। পদ্মজার দ্রুত নিকাব পরে নিল। পদ্মজা এক পা করে উপরে উঠে আসে। পদ্মজার প্রতিটি কদম লেখনের হৃৎপিণ্ডে কাঁপন ধরায়। সে কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। শাহানা পদ্মজার এক হাত ধরে বিচলিত হয়ে প্রশ্ন করল, ও পদ্ম, তোমার এই অবস্থা কেমনে হইল? পদ্মজা চাপা স্বরে বলল, বাড়িতে গিয়ে সব বলবো আপা। শাহানা চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে। পদ্মজার শরীরে যে দাগ সে দেখছে, এতে নিশ্চিত কেউ পদ্মজাকে মেরেছে, গলা চেপে ধরেছে, গালে নখের আঁচড় রয়েছে। শাহানা স্তব্ধ হয়ে যায়। আমির পদ্মজার জন্য কতটা পাগল সবাই জানে। আমির পদ্মজার ভালোবাসার গল্প সবার মুখে মুখে। শাহানা শিরিন দুজনই তাদের শ্বশুর বাড়িতে আমির পদ্মজার ভালোবাসার গল্প করে। সেই পদ্মজার গায়ে মারের দাগ। আমিরের তো মারার কথা নয়, অন্য কেউ পারবে না, তাহলে কিভাবে হলো? শাহানার মাথায় কিছু ঢুকছে না। পদ্মজা লিখনের দিকে তাকাতেই লিখন নিঃশ্বাস ছাড়লো। নিঃশ্বাসের শব্দ উপস্থিত ত্রিধা, শাহানা, পদ্মজা তিনজনেই শুনতে পায়। পদ্মজা তার রেঞ্জিনে মিষ্টি কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা ছিল। লিখন ঠায় দাঁড়িয়ে থেকে স্পষ্ট স্বরে বলল, কি হয়েছে তোমার সাথে? লিখনের চোখের কর্নিশে জল জমে। পদ্মজা অপ্রস্তুত হয়ে পড়ে। কেউ তার মুখ দেখলে তাকে অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সে মুখ দেখাতে চায়নি কাউকে। পূর্ণা প্রেমার সাথে যখন দেখা হয় তখনও সে নিকাব খোলেনি। লিখন এক পা এগিয়ে এসে আবার প্রশ্ন করল, কে মেরেছে? পদ্মজার বুক ধুকপুক ধুকপুক করছে। তার মিথ্যে বলার অভ্যাস নেই, আবার সত্যটাও বলা সম্ভব না। পরিস্থিতি সেরকম নয়। পদ্মজা লিখনের পাশে দাঁড়িয়ে থাকা চিতার দিকে তাকালো। পুতুলের মতো সুন্দর মেয়েটা উৎসুক হয়ে তাকিয়ে আছে। চিতা পদ্মজার শরীরের দাগ নিয়ে চিন্তিত নয়, সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে। কান্না করার কারণে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি, অসম্ভব সুন্দর চোখ। টানা টানা চোখ বোধহয় একেই বলে। চিতা ঈশান্বিত। পদ্মজা লিখনের প্রশ্নে বলল, মানের দাগ হতে যাবে কেন? লিখন রুদ্ধশ্বাসে বলল, মুখে দাগ, গলায় চেপে ধরার দাগ, চোখ ফুলে আছে। কে বলবে এটা মারের দাগ না, আমির হাওলাদার মেরেছে? শাহানা চমকে যায়, রাগ হয়। শাহানা শিরিন আমিরকে অনেক ভালোবাসে। আমিরকে নিয়ে এত বড় কথা কি করে বলতে পারে লিখন? শাহানা তেরে এসে রাগী স্বরে বলল, বাবু মারবো কে রে, তুমি কি তাকাও? পদ্মজা দ্রুত লিখনকে বলল, সব বলবো। আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার সাহায্য প্রয়োজন, অনুগ্রহ করে শুনুন। শাহানা পদ্মজার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, পরপুরুষের কাছে কি তার সাহায্য তোমার পদ্মজা? পদ্মজা বলল, আপা আমি আপনাকে সব বলবো, একটু সময় দিন। পদ্মজাকে পাহারা দেওয়া দুইজন লোকের নাম হাবু আর জসিম। হাবু জসিমকে একা একা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রিদওয়ান পদ্মজাকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে খাটে এসে উকি দেয়। লিখনের সামনে পদ্মজাকে দেখে ভয় হয় রিদওয়ানের। লিখন দেশের একজন খ্যাতিমান অভিনেতা। সে যদি পদ্মজার মুখ থেকে সব শুনে যায়, সে যে কোনো মূল্যে তাদের ধ্বংস করতে উঠে পড়ে লাগবে, আর সফল হতে পারবে না। পদ্মজা পারে না, কারণ তার স্বামী এতে জড়িত, তাই দুই বোনকে নিয়ে ভয়ে আছে। সর্বোপরি সে একজন নারী। রিদওয়ান দূর থেকে ডাকলো, পদ্মজা। রিদওয়ানের কণ্ঠ শুনে পদ্মজা আশাহত হলো। লিখনের সাথে কথা যে আরো দীর্ঘ হওয়া সম্ভব নয় তা স্পষ্ট। পদ্মজা তাকালো। রিদওয়ান এগিয়ে এসে বলল, চাচা যেতে বলেছেন। শাহানা রিদওয়ানকে বলল, মাথাটা ঘুরতেছিল, পদ্ম আমার এই খাটে আইনা পানি দিছে। রিদওয়ান আর চোখে লিখনকে দেখলো। লিখনের প্রতিক্রিয়া দেখলো। লিখন তাকাতেই সে দৃষ্টি সরিয়ে নিল। রিদওয়ানের দৃষ্টি দেখে লিখনের বিচক্ষণ মস্তিষ্ক বুঝে যায় এই দৃশ্যে ঘাপলা রয়েছে। পদ্মজা ভালো নেই, তার সাথে খারাপ কিছু হচ্ছে, আর রিদওয়ান সব জানে, সে জড়িত। রিদওয়ান শাহানাকে বলল, এখন ঠিক আছো? শাহানা এক হাতে নিজের কপাল চেপে ধরে বলল, হ ভাই। রিদওয়ান হেসে লিখনের দিকে তাকালো, করমদন করে বলল, কি খবর? রিদওয়ানের জবাব না দিয়ে লিখন বলল, আমি পদ্মজার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। রিদওয়ান পদ্মজার চোখের দিকে তাকায়, তারপর লিখনের দিকে বলল, কি কথা? লিখন বলল, ব্যক্তিগত, দয়া করে সুযোগ করে দিলে খুশি হব। লিখনের সোজাসুজি কথা। রিদওয়ান দূরে সরে দাঁড়ালো, বলল, পদ্মজা আমাদের বাড়ির বউ, সে যার তার সাথে বাইরের নির্জনে কথা বলতে পারে না। লিখনের হাঁসফাঁস লাগছে, সে জ্ঞানহীন হয়ে পড়েছে, নিজেকে ঠিক রাখতে পারছে না। মন বারবার বলছে পদ্মজা ভালো নেই, সত্যিই তো ভালো নেই। লিখন বলল, পদ্মজা আমাকে কিছু বলতে চাই। রিদওয়ান পদ্মজার দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, পদ্মজা চলো, চাচা ডাকে। পদ্মজা রিদওয়ানকে মোটেও ভয় পায় না। রিদওয়ানের আদেশ শোনা তো দূরের কথা, তবে এই মুহূর্তে কিছুতেই লিখনের সাথে কথা বলা সম্ভব নয়, তাই সে চলে যাওয়ার কথা ভাবে। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই লিখন পথ আটকে দাঁড়ায়। তার গলার স্বর চড়া হয়, আমাকে বলে যাও তোমার গলায় কিসের দাগ, মুখে কিসের দাগ, কে মেরেছে? কে মেরেছে? প্রশ্নটা কানে আসতেই রিদওয়ানের গলা শুকিয়ে যায়। এত কিছু কি করে লিখন দেখলো? পদ্মজা দেখিয়েছে, এভাবে বাইরের পুরুষ মানুষকে নিজের গলা দেখিয়েছে। রিদওয়ান তার আসল রূপ ভাষা নিয়ন্ত্রণ করতে পারল না। পদ্মজার উদ্দেশ্যে বলল, তুমি না সতী সাবিত্রী? পরপুরুষকে গলা দেখিয়ে বেড়াও, আমির জানে? লিখনের মাথা চড়ে যায়। সে শেষ কবে নিজের ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ হারিয়েছে সে জানে না।
তবে আজ হারিয়েছে। তার কাছে পরিষ্কার পদ্মজা অত্যাচারিত, তার উপর জুলুম করা হয়। লিখন রেদওয়ানের শার্টের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলিয়ে কথা বলুন। রেদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লিখনের ঝাঁকড়া চুল কপালে ছড়িয়ে পড়ে। রেদওয়ান বলল, অন্যের বইয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন। পদ্মজা চলো। রেদওয়ান পদ্মজার হাত চেপে ধরে। পদ্মজা এক ঝটকায় রেদওয়ানের হাত সরিয়ে দিয়ে ঝাঁচালো স্বরে বলল, আমি একাই যেতে পারি। তারপর লিখনকে বলল, কথা বেরাবেন না, আমাকে যেতে দিন। লিখন কারো কথা শুনতে রাজি নয়। সে তার ধৈর্য ব্যক্তিত্ব থেকে সরে এসেছে। লিখন আবারও পদ্মজার পথ আটকালো। প্রশ্ন করলো, কাকে ভয় পাচ্ছ তুমি, আমাকে বলো। শাহানা নিজেও অবাক পদ্মজার অবস্থা দেখে, কিন্তু লিখনের পদ্মজাকে নিয়ে বাড়াবাড়ি তার ভালো লাগছে না। অন্য পুরুষ কেন তাদের বাড়ির বউয়ের জন্য এত বাকুল থাকবে? শাহানা কর্কশ কণ্ঠে লিখনকে বলল, আপনি পথ ছাড়েন না কেন? অন্য বাড়ির বউরে এমনি আটকানি ভালো মানুষের কাম না। লিখন চোখে মুখে অসন্তুষ্ট স্পষ্ট। অন্য বাড়ির বউ, অন্যের বউ, এই শব্দগুলো কেন পৃথিবীতে এসেছে? সহ্য করা যায় না। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। লিখন রিদওয়ানের হাত ধরে ফেলে রিদওয়ানের মুখের কাছে গিয়ে চাপা সরে বলল, পদ্মজা আমার হৃদয়ে যত্নে রাখা জীবন্ত ফুল। তার গায়ে আঘাত করার সাহস যে করেছে তাকে আমি টুকরো টুকরো করব। লিখনের হুমকি রিদওয়ানের গায়ে আগুন ধরিয়ে দিল। সে আমিরকে সহ্য করে, কারণ আমির ঠান্ডা মাথার খনি। চোখের পলকে সে কাউকে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বড় কথা, পাতালঘর, বাড়ি, অফিস, গোডাউন সবকিছুর একমাত্র মালিক আমিরই। তাই রেদওয়ান রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাই বলে সাধারণ জগতের একজন অভিনেতার হুমকি সহ্য করবে? কিছুতেই না। রেদওয়ান লিখনের চোখে আগুন চোখে তাকিয়ে বলল, এসব সিনেমায় গিয়ে বলুন, নাম বাড়বে। লিখন রেদওয়ানকে ছেড়ে পদ্মজার দিকে মুখ করে দাঁড়ালো। বলল, পদ্মজা তুমি তো ভীতু না, ভয় পেও না, আমাকে বলো কি হয়েছে তোমার সাথে। পদ্মজা বলল, আমি কাউকে ভয় পাচ্ছি না, আপনার সাথে পরে কথা বলবো। রেদওয়ান পদ্মজার দিকে তেড়ে এসে বলল, পরে কিসের কথা? রেদওয়ান পদ্মজার মুখের উপর ঝুঁকেছে বলে লিখনের রাগ বাড়ে। সে রেদওয়ানের পিঠের শার্ট খামচে ধরে। সঙ্গে সঙ্গে রেদওয়ান লিখনের মুখ বরাবর ঘুষি মারল। ত্রিধা, পদ্মজা, শাহানা চমকে যায়। ত্রিধা আতঙ্কে লাল হয়ে যায়। সে দৌড়ে এগিয়ে আসে। লিখন তার খোলা চোখ দিয়ে রেদওয়ানের উপর অগ্নি বর্ষিত করে। রেদওয়ানকে তার ঘুষি ফিরিয়ে দেয়। দুজন মারামারি পর্যায়ে চলে যায়। ত্রিধা, পদ্মজা কেউ থামাতে পারে না। আর কিছু সময় এভাবে চললে কেউ একজন খুন হয়ে যাবে। শাহানা চিৎকার করতে করতে স্কুলের সামনে ছুটে যায়। তার চিৎকার শুনে উপস্থিত মানুষদের মাঝে হট্টগোল লেগে যায়। শৃঙ্খলা ভেঙে যায়। মজিদ, খলিল ছুটে আসে স্কুলের পিছনে। পরিচালক আনোয়ার হোসেন লিখনকে মারামারি করতে দেখে খুব অবাক হন। সবাই মিলে লিখন ও রেদওয়ানকে থামালো। তারপর দুজনকে নিয়ে স্কুলের সামনে আসে। উপস্থিত মানুষরা উৎসুক হয়ে তাকিয়ে আসে। গুরুজনরা জিজ্ঞাসা করে তারা কেন মারামারি করছিল। মজিদ হাত তুলে সবাইকে থামালেন। তারপর রেদওয়ানের দিকে তাকালেন। রেদওয়ান চোখের ইশারায় কিছু বললেন, কিন্তু মজিদ বুঝতে পারেননি। তিনি রেদওয়ানকে জিজ্ঞেস করেন, কি সমস্যা রেদওয়ান, এমন অসভ্যতামির মানে কি? রেদওয়ান বাঁকা চোখে উপস্থিত মানুষদের দেখলো। সবাই তাকিয়ে আছে। আজ কেলেঙ্কারি হয়ে যাবে নিশ্চিত। রেদওয়ান মাথা নিচু করে বলল, লিখন শাহ পদ্মজার পথ আটকে ছিল। রেদওয়ানের কথা শুনে মানুষদের মুখ থেকে লিখনের উদ্দেশ্যে সিসি বেরিয়ে আসে। লিখন হতবাক হয়ে যায়। হতবাক হয় পূর্ণা, প্রেমা, প্রান্ত, পদ্মজা। মজিদ লিখনকে প্রশ্ন করলো, রেদওয়ান যা বলেছে সত্যি? লিখন পদ্মজার দিকে তাকালো। তারপর বলল, সত্য, কিন্তু আমি পদ্মজার গলায় মুখে দাগ দেখেছি। গলায় যে দাগ, সেই দাগ দেখে বোঝা যায় তার গলা কেউ চেপে ধরেছিল। মুখে ক্ষত, নখের আঁচড়, চোখ ফোলা। আমি শুধু জানতে চেয়েছিলাম এসব কি করে হয়েছে, কে মেরেছে। লিখনের কথা শুনে মজিদের মাথা ঘুরে যায়। আমির বলেছিল পদ্মজাকে সমাবেশে না আনতে, এতে সমস্যা হতে পারে। মজিদ আমিরের কথায় গুরুত্ব দেয়নি। ভেবেছিল পদ্মজা গ্রামে আছে, সবাই জানে। আর গত সমাবেশে তিনি বলেছিলেন পরবর্তী সমাবেশে আমির বা পদ্মজা বিতরণ করবে শীতবস্ত্র। আমির তো চলে গেল, তাই পদ্মজাকে এনেছে। আর এই সমাবেশে বাড়ির মেয়ে বউরা অসুস্থ থাকলেও উপস্থিত থাকে। যদি কেউ প্রশ্ন করে আমিরের বউ কোথায়, প্রশ্নটা সহজ, উত্তরটা বানিয়ে দেওয়া যেত। তবুও মজিদ হাওলাদার প্রশ্ন এড়াতে পদ্মজাকে নিয়ে এসেছেন। তিনি প্রশ্ন শুনতে পছন্দ করেন না। মজিদের মুখের রং পাল্টে যাওয়াটা লিখনের চোখে পড়ে। সে ভেবে নাই এই সম্পর্কে মজিদও জানে। সে সবার সামনে প্রশ্ন করে, আপনার বাড়ির বউয়ের শরীরে মারের দাগ কি করে এলো? মজিদের কণ্ঠস্বর পরিবর্তন হয়। তিনি কাটকাট স্বরে বলল, তুমি কি করে দেখেছ? লিখন বলল, পদ্মজা ঘাটে নিকাব খুলে মুখে পানি। মজিদ লিখনের কথায় বাধা দিয়ে বলল, তুমি বাড়িতে এসো, এ নিয়ে কথা হবে। মজিদ ভিতরে ভিতরে ভয়ে জমে গিয়েছেন। পদ্মজা যদি মুখ খুলে কি হবে? এখানে মজিদের প্রতিপক্ষরাও রয়েছে, তারা সুযোগ নিবে। লিখন কিছু একটা বলতে চেয়েছিল। তার পূর্বে মজিদের নতুন প্রতিপক্ষ ইয়াকুব আলী বললেন, বাড়ির বইয়ের গায়ে মারের দাগ, এটা তো ভালো কথা না। মাতব্বর কি ছেলের বইয়ের উপর অত্যাচার করে?
মজিদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, যে করেই হোক পরিস্থিতি হাতে আনতে হবে। মজিদ ইয়াকুব আলীকে হেসে বললেন, অহেতুক কথা বলবেন না। আমাদের বাড়ির বউরা রানীর মতো থাকে, গায়ে হাত তোলার প্রশ্নই আসে না। কথা বলার পূর্বে বিবেচনা করা বলবেন। ইয়াকুব আলী হাসলেন, তারপর বললেন, তাহলে কি নায়ক সাহেব মিথ্যা বলছেন? ইয়াকুব আলীর সাথে আরো দুজন তাল মিলিয়ে বলল, আমরা সত্যটা জানতে চাই। হাওলাদারদের অবস্থা দরজায় চিপার পড়ার মতো। পদ্মজা তাদের অবস্থা দেখে মুচকি হাসে। পদ্মজার শরীরে মারের দাগ আছে। একথা শুনে পূর্ণা মানুষজনের মাঝখান থেকে বেরিয়ে উঁচু মাটির টিলার উপরে উঠল। পদ্মজার পাশে ঘেসে দাঁড়ালো, বলল, আপা, লিখন ভাই কি বলছে? পদ্মজার নিরুত্তর। খলিল উত্তেজিত হয়ে পড়েছে, সব না সবাই জেনে যায়। আতঙ্কে তিনি সবার উদ্দেশ্যে বললেন, লিখন সাহেব মিশা কথা কইতেছে। খলিলের কথা শুনে মজিদের ইচ্ছে হয় খলিলকে জুতো দিয়ে পিটাতে। লিখন বলল, এতটুকু মিথ্যা না, দাগগুলো এখনো তাজা। পদ্মজা তো সামনেই আছে। একজন বয়স্ক মহিলা বললেন, পদ্মজামার নিকাবটা সরালেই হাসানা মিসা জানা যাইব। মজিদ জানতেন কেউ এরকম কিছু বলবে। এখন প্রমাণিত হয়ে যাবে খলিল মিথ্যা বলেছে। মজিদের ভেতরটা থরথর করে কাঁপছে। তিনি কি করবেন, কি বলবেন বুঝতে পারছেন না। পদ্মজা চেয়েছিল অন্যভাবে সে অধ্যায়ের সমাপ্তি করতে। যেহেতু সবার সম্মুখে সব প্রকাশ করার সুযোগ এসেছে, সেহেতু উচিত সব ফাঁস করে দেওয়া। এতে সব শুনে কেউ না কেউ মেয়েগুলোকে উদ্ধার করতে পদক্ষেপ নিতে পারবে। সে পুরো নিকাব না খুলে শুধু মুখটা উন্মুক্ত করলো। তার মুখে স্পষ্ট কালশিটে দাগগুলো দেখে মানুষজনের কৌতূহল বেড়ে যায়। সবাই ফিসফিসিয়ে কথা বলতে থাকে। পূর্ণা পদ্মজার গালের একটা ক্ষত দেখেছে। শুনেছিল তার দুর্ঘটনায় এমন হয়েছে। নখ ডেবে যাওয়ার দুটো দাগ, আর চোখের অবস্থা দেখে তার বুক স্যাঁত করে ওঠে। সে পদ্মজার সামনে এসে দাঁড়ায়। নিকাব তুলে গলা দেখে চমকে যায়। অশ্রু সজল চোখে পদ্মজার দিকে তাকিয়ে অবাক হয়ে ডাকে, আপা। ইয়াকুব আলী খুব অবাক হয়েছেন। এরকম ভান করে বললেন, মেয়েটার কি অবস্থা? মাতব্বর এভাবেই কি বউদের রানী করে রাখেন? মজিদের বুকের ব্যথা বাড়ে, এক পা পিছিয়ে যান। কি হচ্ছে এসব? রিদওয়ান জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়। সে পদ্মজার ভাব দেখে ধারণা করছে পদ্মজা এক্ষুনি সব বলে দিবে। আর সব শোনার পর এত মানুষের সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয়। রিদওয়ান ঢোক গিলে আচমকা বলে উঠল, আমির মেরেছে, এমনি এমনি মারেনি। পদ্মজার লিখন সার সাথে 6 বছর আগে সম্পর্ক হয়েছিল। বিয়ের পরও লুকিয়ে ঢাকায় অবৈধ মেলামেশা করে গেছে। আমির কয়েকদিন আগে হাতে নাতে ধরেছে, আর তাই মেরেছে। রেদওয়ানের কথাগুলো শুনে পদ্মজা ও লিখনের মাথায় যেন বাস পড়ে। মজিদের চোখ দুটো জলজল করে ওঠে। রেদওয়ান বাঁচার পথ খুঁজে দিয়েছে। মানুষজনের কোলাহল দ্বিগুণ হয়। মজিদ কখনো ভাবেনি তার পরিবার নিয়ে আবারও এমন সভা হবে। যা হওয়ার হয়ে গেছে। পদ্মজার সম্মান উৎসর্গ করে হলেও তাদের সম্মান রক্ষা করতে হবে। লেখন ক্রোধে এক কর্ষে রেদওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। হাবু, জসিম সহ আরো কয়েকজন লেখনকে আটকায়। লেখন চেঁচিয়ে বলল, মিথ্যাবাদী। কেউ একজন বলল, মাতব্বর সাহেব সত্যিটা খুলে বলেন। মজিদ হাওলাদার কেসে সবার উদ্দেশ্যে বললেন, আমি চাই না আমার বউয়ের কোনো দুর্নাম হোক। হাজার হোক সে আমার একমাত্র ছেলের বউ, কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করেছে তখন না বলে উপায় নেই। আপনারা অনেকেই জানেন মরল বাড়িতে লিখন সে একবার শুটিং করতে এসেছিল। তখন পদ্মজার লিখন সার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর আমার ছেলে আমিরের সাথে পদ্মজার বিয়ে হয়। আমির পদ্মজাকে নিয়ে ঢাকা চলে যায়। ঢাকা লিখন সার সাথে পদ্মজার অবৈধ সম্পর্ক চলতে থাকে। আমার বোকা ছেলে কখনো ধরতে পারেনি। গ্রামে আসার পর লিখন সার 2 বার আমাদের বাড়িতে গিয়েছিল। প্রমাণ আছে, কিন্তু অনেকেই দেখেছেন তো? কয়েকজন বলা বলি করলো তারা দেখেছে। মজিদ বলল, লিখন সার কিন্তু পদ্মজার জন্য যেত। একদিন রাতেও যায়, তখন আমির হাতে নাতে ধরে দুজনকে। তাই আমির পদ্মজার গায়ের উপর হাত তোলে, রাগে একটু মার দেয়। এতে কি কোনো দোষ হয়ে গেছে আমার ছেলের? পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে ওঠে, মিথ্যে কথা, আপনি বানিয়ে কুচ্ছা রটাচ্ছেন। মজিদ হাওলাদার বুক ভরার নিঃশ্বাস নেন। তিনি জানেন এই গ্রামবাসী তাকে কতটা বিশ্বাস করে। আর লিখনকেও অনেক বাড়িতে যেতে দেখেছে। পদ্মজার নামে একবার সালিশ বসেছিল, যদিও সেটা তার ছেলের সাথে। তবে মেয়ে নির্দোষ হলেও একবারে বদনাম সারা জীবন রয়ে যায়। তিনি সবার সামনে 2 হাত তুলে নরম স্বরে বললেন, আমার আর কিছু বলার নেই। বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর। লিখন হাবু আর জসিমকে আঘাত করলো। রেদওয়ান লিখনকে চেপে ধরে। রেদওয়ানের ইশারায় আরো কয়েকজন লিখনকে চাপটে ধরে। পরিচালক আনোয়ার হোসেন মাথা নিচু করে ফেলেন। মজিদ হাওলাদার মিথ্যা বলবেন না, তিনি মহৎ মানুষ। লিখন একটা মেয়ের জন্য পাগল, সেটা তিনি জানতেন। মজিদের কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। তবে তিনি লিখনকে সৎ চরিত্রের ছেলে ভাবতেন। মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয়বারের মতো পদ্মজার চরিত্রের সিসি ধিক্কার ছুরি মারে গ্রামবাসী। কেউ যেন গায়ে হাত না দিতে পারে। আত্মরক্ষার জন্য পদ্মজা কোমরে ছুরি খুঁজলো, কিন্তু ছুরি নেই। সে অসহায় হয়ে পড়ে। চিৎকার করে সবার উদ্দেশ্যে বলল, সবাই আমার কথা শুনুন। কেউ পদ্মজার কথা শুনল না। সবার চেঁচামেচিতে তার গলার স্বর কারো কানেই যায় না। মজিদ হাওলাদারকে তারা অন্ধের মতো বিশ্বাস করে। নিয়তি পদ্মজার সামনে দ্বিতীয়বারের মতো আঘাত আনে। মজিদ হাওলাদার 2 হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল কমে আসে।
তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরে হবে, আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাই না। রেদওয়ান, পদ্মজাকে বাড়ি নিয়ে যাও। রেদওয়ান পদ্মজাকে শুতে উদ্যত হতেই লিখন চেঁচিয়ে বলল, পদ্মজা যাবে না। লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে। এত বড় মিথ্যা চাপা দিল নিজেদের কুকর্ম লুকাতে। মজিদ হাওলাদারের মিথ্যা অভিনয় তাকে অবাক করেছে খুব। এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করবে কে জানে। রেদওয়ান লিখনের কথা শুনল না। সে পদ্মজাকে ধমকের স্বরে বলল, বাড়ি চলো। তারপর হাত ধরল। সঙ্গে সঙ্গে পদ্মজা রেদওয়ানের হাত চেপে ধরল। চাপা স্বরে বলল, 6 বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবারে না আমাকে না আমার বোনদেরকে কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে না। পদ্মজা রেদওয়ানের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। উপস্থিত মানুষজন চমকে যায়, কোলাহল দ্বিগুণ হয়। রেদওয়ান পদ্মজার দিকে আগুন চোখে তাকায়, তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয়। পদ্মজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা। সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। রেদওয়ানের পূর্বে রেদওয়ানের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায়। চারদিকে চেঁচামেচি শুরু হয়ে যায়, বিশৃঙ্খলা বেড়ে যায়। রেদওয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। সে পূর্ণার গলা চেপে ধরে শিরিন ভয়ে চিৎকার করে ওঠে, ও আল্লাহ, আল্লাহর গজব পড়ছে, এইখানে গজব পড়ছে। তারপর দ্রুত সরে যায়। শাহানা খলিল রেদওয়ানকে আটকানোর চেষ্টা করে। রেদওয়ান রাগে কিরমির করছে। খলিল চাপা স্বরে রেদওয়ানের কানে কানে বলল, ঋতু, পূর্ণারে ছাড়, মানুষ দেখতাছে। রেদওয়ান ছাড়ল না। পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না। তবুও রেদওয়ানকে আঘাত করার জন্য বাধ্য হতে হয়। পদ্মজা রেদওয়ানের পেট বরাবর জোরে লাথি বসায়। রেদওয়ান ছিটকে সরে যায়, 2 হাতে পেট চেপে ধরে। শাহানা ও মোগা বলে চেঁচিয়ে উঠল। পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে। মৃদুল গফুর মেয়েকে নিয়ে স্কুলের দিকে আসছিল। দূর থেকে দেখতে পেল মাঠে মানুষজন অস্থির হয়ে আছে। সে গফুর মেয়েকে বলল, আব্বা আপনি আসেন, আমি আগে যাইতাছি। তারপর দৌড়াতে থাকে। স্কুল মাঠে পৌঁছাতেই উঁচুটিলাই রেদওয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখলো। তার রক্ত মাথায় উঠে যায়। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খোঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল। সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। এক হাতে লুঙ্গি ধরে যা হাঁটু অব্দি উঠে আসে। মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে। মৃদুলের চোখের দৃষ্টি রেদওয়ানের দিকে, তার মস্তিষ্কেও এলোমেলো। মজিদ দ্রুত পদ্মজা রেদওয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। চিৎকার করে বললেন, কি হচ্ছে, কি হচ্ছে, থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামলো না। মৃদুলের উপস্থিতি সব লন্ডভন্ড করে দিল। সে বাঘের মতো লাফিয়ে ওঠে টিলার উপর। বাস দিয়ে রেদওয়ানকে আঘাত করতে গিয়ে শাহানা, খলিল সহ আরো 2জন লোককে আঘাত করে বসে। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান। মৃদুল খুব রাগী। মৃদুলের এলাকার অনেকে মৃদুলকে মাথা খারাপ বলে। সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না, সবসময় ক্রোধকে মূল্য দেয়। রাগের বসে কখন কি করে নিজেও জানে না। মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে। শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায়। ক্রোধ তাকে উন্মাদ করে দিয়েছে। সে রেদওয়ানকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে বলে, তুই কার গায়ে হাত দিছস? তোরে আজ আমি মাটির ভিতরে গাইতা ফেলমো। আশেপাশে জড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে। চিদা ভয়ে দূর থেকে 2 হাতে মুখ ঢেকে ফোপাচ্ছে। আনোয়ার হোসেন চিদার পাশে গিয়ে দাঁড়ালেন। চিদার মাথায় হাত রাখলেন। আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে চিদা হাউমাউ করে কেঁদে উঠল। বলল, লিখনকে কেন ছাড়ছে না ওরা? আনোয়ার হোসেন টিলার উপর চোখ রেখে বলল, জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে। লিখন যে কেন এসবে জড়িয়ে পড়ল। আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস। চিদা মাটিতে বসে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। 4-5 জন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে। লিখন ছটপট করছে ছোটার জন্য। এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। পদ্মজার বুক জ্বলছে। পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে। মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করে। রেদওয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু পারছে না। টিলার উপর 15-20 জনের একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরতিহীনভাবে। মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে। তিনি তার ডান হাতে রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন। মিনিট 2-এর মধ্যে জটলার মাঝখান থেকে একটা আত্মচিৎকার ভেসে আসে। শব্দ তুলে লেখন সার দেহ লুটিয়ে পড়ে মাটিতে। তার পেট থেকে রক্তের ধারা নেমেছে। মৃদুল আকর্ষক লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায়। রেদওয়ান লিখনকে আহত হতে দেখে মজিদের দিকে তাকালো। তার মুখ রক্তাক্ত। মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইশারায় রেদওয়ানকে কিছু একটা বুঝালেন। রেদওয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজলো। দেখলো পদ্মজা মাটিতে পড়ে আছে, তার চোখ দুটি বোঝা। মজিদের একটা পদক্ষেপে পুরো পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় মারা যাবে, নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে। আর পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল। রক্তমাখা ছুরিয়ার হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেললো।
এশার আজান পড়েছে। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল, নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো। মাথা ব্যথা করছে খুব, সে এক হাতে কপাল চেপে ধরে। তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে, তখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। পদ্মজা দ্রুত উঠে বসে জুতা না পরে ঘর ছেড়ে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল, কই যাইতেছ? পদ্মজা বলল, পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। লতিফা বলল, পূর্ণা তো উপরে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, উপরে মানে 3 তলায়? লতিফা বলল, হ। পদ্মজা বলল, এখানে কেন নিয়ে আসলো? পদ্মজা প্রশ্ন করলো ঠিকই, উত্তরের আশা থাকলো না। দৌড়ে 3 তলায় চলে গেল। 3 তলার একটা ঘরে পালঙ্ক আছে, রুম পাচে ঘরে ছিল। পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল। মৃদুল চেয়ারে বসে আছে, বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো। মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয়, বলল, পূর্ণা ভালো আছে ভাবি। পদ্মজা বলল, ও কি অজ্ঞান? মৃদুল বলল, না, ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে সজাগ ছিল। পদ্মজা বলল, খেয়েছে? মৃদুল বলল, হ্যাঁ, আপনারে ধরে অনেকক্ষণ বইসা ছিল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল। মৃদুলকে প্রশ্ন করলো, প্রেমা প্রান্ত কোথায়? মৃদুল বলল, বাড়িতে গেছে। পদ্মজা বলল, ঠিক আছে ওরা? মৃদুল বলল, জি ভাবি। পদ্মজা বলল, আর লিখন শাহ? লিখন শাহর কথা শুনে মৃদুল চুপ হয়ে যায়। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো, উনি কোথায়, কেমন আছেন? মৃদুল মাথা নত করে বলল, ভাবি, ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে। পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে, তারপর কাপা স্বরে বলল, বেঁচে আছে? মৃদুল বলল, জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই, পুলিশ আইছিল বিকালে। পদ্মজার চোখের জল টলমল করে ওঠে। মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, ধৈর্য ধরে থেকেছে, ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে। পদ্মজা সবকিছু জানে, সব জেনেও সে কিছু করতে পারেনি। ভালো তো করতে পারলো না, উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল। পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। দ্রুত সে জল মুছে ফেললো, আফসোস হচ্ছে। ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি। মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল। আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল। সব ভাগ্যে লেখা ছিল, তাই হয়তো হয়েছে। কখনো হায় হতাশ করতে নেই। তাই পদ্মজার সিদ্ধান্ত নেই, সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, সে যেন সুস্থ হয়ে ওঠে। লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করার দায়িত্ব পদ্মজার কাছে এতটুকু অধিকার লিখনের আছে। পদ্মজা মৃদুলকে বলল, পূর্ণা ঘুমাক তাহলে, দেখে রাখবেন, আমি আসছি। মৃদুল বলল, আচ্ছা ভাবি। পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল। পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার ছিল। লিখন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা মৃদুলের চেয়ে ভালো কে জানে। সে নিজের চোখে দেখেছে লিখন সার কষ্ট। পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা, একটু কথা বলার আশায় ছটপট করা। এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষরা কেন দিল? আর পদ্মজার গায়ের দাগগুলো, সেগুলো কিসের? আমির হাওলাদার কোথায়? মৃদুলের ভাবনার সুতো ছেড়ে যায় লতিফার আগমনে। লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো, তারপর বলল, পূর্ণার খাউন দিয়ে গেছি, আর আপনারে আম্মা কইছে নিচে যাইতে। মৃদুল বলল, একটু পরে যামু, আম্মা আব্বা খাইছে? লতিফা বলল, হো খাইছে। মৃদুল বলল, অন্যেরা খাই নাই? লতিফা বলল, সবাই খাইছে, হৃদু ভাইজান বাড়িতে নেই। মৃদুল বলল, কুত্তার বাচ্চা লুকাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখলো। মৃদুল রাগে ছটপট করছে, এক হাত দিয়ে আরেক হাত খামছে ধরে রেখেছে। লতিফা বলল, আপনার আম্মা মেজাজ ভালো না। মৃদুল বলল, কেন, কি হইছে? লতিফা বলল, কইতে পারি না, আপনার আব্বার লোকে চিল্লাইতে শুনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না। তার আম্মা একটু বদরাগী, সবসময় চেঁচামেচি করে, এতে সে অভ্যস্ত। মৃদুল লতিফাকে বলল, আমির ভাই কই আছে? লতিফা বলল, ঢাকায় গেছে, কোন দিন আইব জানি না। মৃদুল বলল, আচ্ছা যাও এখন। লতিফা জায়গা ত্যাগ করলো। মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। জানালার কপাট খুলে দিল। আজ চাঁদ উড়েছে, জ্যোৎস্না রাত। সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করেছিল। জানালা খুলে দেওয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায়। চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে। পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকচিক করে ওঠে, অন্যরকম সুন্দর দেখায়। মৃদুল পূর্ণার এক পাশে এসে বসলো। পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে উঠল রিদওয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। মৃদুলের মেজাজ চড়ে যায়। রিদওয়ানকে সে যতক্ষণ ইচ্ছে মতো পেটাতে না পারবে শান্তি মিলবে না। মৃদুল অনেকক্ষণ রিদওয়ানকে খুঁজেছে, পেল না। মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করলো, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, এক পাশ হয়ে। পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল। প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাসন্তী বাড়িতে একা, তিনি কিছুই জানেন না।
তখন মজিদ বললেন, পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে। পদ্মজা সেখানে আসে। মৃদুলও রাজি হয়ে যায়। তার কাছাকাছি থাকবে পূর্ণা, এর চেয়ে আনন্দের কি হতে পারে। প্রান্ত মেনে নিল। এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক। মৃদুল বুঝতে পারেনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন, যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মজিদকে দোষী না ভাবে। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন, পদ্মজা দোষী হলেও তার বোন কোনো দোষ করেনি। রেদওয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে, এজন্য রেদওয়ানের শাস্তি হবে। তিনি রেদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন, পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রেদওয়ান। মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করলো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি তোমারে নিয়ে যাইতে আইছি। মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল। মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমু এঁকে দিতে, কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই। সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখলো। পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছেড়ে ফেলল। তারপর নিঃশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায়। মৃদুল এত জোরে হাত ছুড়েছে, গ্রন্থ পালানোরই কথা। পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখলো। এত ভয় পাওয়ার কি হলো? পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয়। সে দ্রুত উঠে বসলো। পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসে। পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, আপা। পদ্মজা মৃদু হেসে বলল, বোন আমার। তারপর দুই গালে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে? পূর্ণা মৃদুলকে দেখলো। তারপর পদ্মজাকে বলল, না আপা। মৃদুল উসখুস করতে করতে বলল, আমি তাহলে চাই ভাবি, ওইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল। মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার। পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখলো। মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়লো। রাতের আধারে চারিদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। শাহানা ঘুমানোর চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে গেছে। হাড়ে তীব্র ব্যথা, হাত নাড়ানো যাচ্ছে না। শাহানা বিড়বিড় করে বিলাপ করছে, আল্লাহ গো আল্লাহ, এত বেদনা কেড়ে দিছ তুমি, কমায়া দেও আল্লাহ। ঘুমের ঘুরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে। শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। শিরিনেরও ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে উঠে বসে, তার চোখে মুখে ভয়। শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল, ছবি না আমারে, ডাইনি মাইরা দিসা আমরা রে গো। শিরিন অপরাধী স্বরে বলল, আমি দেখছি না আপা। শাহানা বলল, তুই কথা বলবি না। শাহানার চোখ মুখ কুচকানো, সে প্রচন্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। শিরিন প্রশ্ন করলো, কই যাও? শাহানা পূর্বের স্বরেই বলল, মুততে চাই। শাহানার ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বলল না। সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখলো। শাহানা ভয় পেয়ে যায়। পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে। শাহানার দিকে এগিয়ে আসে। শাহানা ভয়ার্ত স্বরে প্রশ্ন করল, তুমি কেলা? মৃদুলের মুখটা ভেসে ওঠে। সে হেসে বলল, আপা আমি। মৃদুলকে দেখেই শাহানার মেজাজ তুঙ্গে ওঠে। সে চোখ রাঙিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আইবি না। লুলা পুঙ্গু বানায়া দিছস আমারে। মৃদুল কাতর স্বরে বলল, ছোট ভাইয়ের লগে এমন করবা? আমি তো তোমারে দেখি নাই, ইচ্ছা কইরা মারি নাই। শাহানা বলল, তুই এখন যা, সামনে থাইকা সর। শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায়। মৃদুলের ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখে। তারপর সিঁড়ির দিকে তাকালো। তার ঘুম আসছে না একটু। পূর্ণার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে। কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে। অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশি যেন মনে পড়ছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। অস্থিরতায় রুহ ছটফট করছে। মৃদুল 3 বার বিসমিল্লা বলে 3 বার বুকে ফু দিল। তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে। সে সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেউ বুঝি ঢোল পিটাচ্ছে। সে শুনতে পাচ্ছে। মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠাই দাঁড়িয়ে রইল। তারপর কবুতরের মতো ডাকলো। মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে, পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না। পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে। তারপর নিশ্চয় সাড়া দিবে। মৃদুল পূর্ণার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করলো। পূর্ণার দেখা নেই। মৃদুল ভাবলো পূর্ণা ঘুমে বোধ হয়, তাই সে আর অপেক্ষা করার কথা ভাবলো না। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। যখন দরজা খোলার শব্দ কানে আসে, মৃদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না। যদি পদ্মজা হয়? মৃদুল দ্রুত চলে যেতে উদ্যত হয়। তখন পূর্ণা ডাকলো, দাঁড়ান। মৃদুল ঘুরে দাঁড়ালো। সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশি কথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে। মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায় ছিল। যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল, বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে। অস্বস্তি হচ্ছে, অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। তবে সেই যন্ত্রণা প্রাপ্তির। পূর্ণা সামনে এসে দাঁড়ালো, বলল, ছাদে চলুন, তারপর কথা বলবো। দুজন একসাথে ছাদে উঠে আসে। ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে। আকাশে ইয়া বড় চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। চোখাচোখি হতেই দুজন হেসে ফেললো। মৃদুল প্রশ্ন করলো, ঘুমাও নাই?
পূর্ণা বলল, না ঘুম আসছিল না। মৃদুল বলল, একটু ভালো লাগতেছে? পূর্ণা বলল, হ্যাঁ। মৃদুল বলল, ভাবি ঘুমে? পূর্ণা বলল, হ্যাঁ। মৃদুল বলল, ভাবি কিছু কইছে? পূর্ণা মুখ ভার করে বলল, না। অনেকবার প্রশ্ন করেছে ভাইয়ার সাথে কি হয়েছে। মুখে গলায় কিসের দাগ? আপা উত্তর দেয়নি। আপার মুখের উপর কথা বলার সাহস হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু একটা তো হয়েছেই। আচমকা মনে পড়েছে। এমনভাবে পূর্ণা বলল, তবে আমি ঘুমের ভান ধরেছিলাম, তখন টের পেয়েছি আপা নীরবে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য। আপার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না। মৃদুল বলল, আমির ভাইয়ের সাথে কিছু হয়েছে? পূর্ণা বলল, ভাইয়ার দেখা পেলেই হতো। তার দৃষ্টি আকাশের দিকে। তারপর আবার বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন? মৃদুল বলল, পারবো, চিন্তা করিও না, লিখন ভাইয়া ঠিক হইয়া যাইব। পূর্ণা আর কিছু বলল না। সে চাঁদের দিকে তাকিয়ে রইল। মৃদুল বলল, রাতের আকাশ তোমার কেমন লাগে? পূর্ণা খোশ মেজাজে জবাব দিল, অনেক ভালো লাগে। আমার আম্মা, আপা, প্রেমা সবাই জ্যোৎস্না রাত পছন্দ করে। আমার অনেক মুহূর্ত আছে জ্যোৎস্না রাত নিয়ে। আপনার কেমন লাগে? মৃদুল হাসলো। তারপর বলল, রাতের আকাশ কোনোদিন আমার দেখার ইচ্ছে হয় নাই। এমনি রাতে বাইর হইলে বের হইতাম, আকাশ দেখার লাইগা বের হইতাম না। প্রথম তোমার সাথে দেখতে আইলাম। পূর্ণা মৃদুলের দিকে তাকালো। তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল বলল, চাঁদের কিসের এত দেমাক যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইব? পূর্ণা ঠোঁট কামড়ে হাসি আটকালো। জ্যোৎস্নার রূপ মাধুরী নিজের চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে, কিন্তু আজকের সময়টা অন্যরকম লাগছে। মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে। মৃদুল বলল, বৈশা কথা বলি। পূর্ণা বলল, কোথায় বসবো? ছাদ তো কুয়াশায় ভেজা। মৃদুল চট করে তার লুঙ্গি খুলল। পূর্ণা শুরুতে চমকে যায়, পরে দেখলো মৃদুলের পরনে প্যান্ট আছে। মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল, বৈশা পড়ো। পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লাহ বলে লুঙ্গির উপর বসলো। কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসলো। বলল, প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা, যে কোনো দরকারে কামে লাগে। একবার টুপি ছাইরা রাতে মাছ ধরতে গেছিলাম, ঠান্ডা বাতাসে মাথা সেকি বেদনা। এরপর করলাম কি? পূর্ণা বাধা দিয়ে বলল, লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো? মৃদুল গর্বের সাথে বলল, হ, উপস্থিত বুদ্ধি এইটা। পূর্ণা হাসলো। মৃদুল অনেক রাগী, অহংকারী, তবুও সে মুগ্ধ করার মতো একটা মানুষ। সবসময় ঠোঁটে হাসি থাকে। এই মুহূর্তে রেগে যায়, আবার এই মুহূর্তেই সব ভুলে যায়। পূর্ণা ছাদের মেঝেতে তাকালো। চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে। স্বচ্ছ রূপালী ঝর্ণার মতো চাঁদের আলো যেন চারিপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশা ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারংবার। দুজনের মাঝে পিনবতন নীরবতা নেমে আসে। নীরবতা ভেঙে মৃদুল ডাকলো, পূর্ণা। পূর্ণা বলল, হ্যাঁ। মৃদুল বলল, আমার কানতে ইচ্ছা হইতাছে। পূর্ণার হৃদয় কেঁপে উঠল। সে মৃদুলের মুখের দিকে মুখ করে বসলো। বলল, কেন? মৃদুল বলল, জানি না। আমি যখন যেইটা চাইছি ওইটাই পাইছি। এই প্রথম কিছু চাইতে গিয়া ভয় করতেছে। পূর্ণা বলল, কি সেটা? মৃদুল সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল, তোমারে পূর্ণা। নিস্তব্ধ প্রহরে জ্যোৎস্নাময়ী রাতে একাকী দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা, প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা। তবে তার বেলা সে দম বন্ধ করা এক অনুভূতির স্বাদ পাচ্ছে। সব পাকপাকালি তাদের নীড়ে ঘুমাচ্ছে শীতে, শুধু পেচারা জেগে আছে। থেমে থেমে তারা দেখছে কনকনে শীতল হাওয়া বইছে। পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল, আপা সবসময় বলে ভাগ্য যা আছে তাই হবে। আল্লাহ কপালে যার লিখে রেখেছেন তাই হবে, তাই চিন্তা করবেন না। মৃদুল বলল, তুমি আপনি করে আর কইবা না, তুমি কইবা। পূর্ণা চট করে অন্যদিকে ফিরল। বলল, পারবো না। মৃদুল বলল, যা কইতেছি হনো, নাইলে কিন্তু। পূর্ণা বলল, কি করবেন? মৃদুল বলল, সাত্তাইকা ঝাঁপ দিয়ে মইরা যামু। পূর্ণা ভ্রু কুচকালো। বলল, এসব কি কথা? মৃদুল বলল, দেখাইতাম ঝাঁপ দিয়া। মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে। এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়েও দিতে পারে। পূর্ণা বলল, আচ্ছা থাক, লাগবে না, আমি তুমিই বলবো। মৃদুল হেসে বলল, তাহলে কও। পূর্ণা বলল, কি বলবো? মৃদুল বলল, তুমি। পূর্ণা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি। মৃদুল হাসলো। পূর্ণাও হাসলো। আকাশের বিশাল উজ্জ্বল চাঁদটি আর তার সাথে তারাদের নিয়ে পূর্ণা মৃদুলের কথোপকথন চলে সারা রাত। দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরেও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে। এ যেন কোনো কিছুরই ইঙ্গিত। নয়তো অসময়ে কেন এমন সুসময় দেখা দিল। কাকডাকা ভোরে আমির হাওলাদার বাড়িতে পা রাখলো। সে সবেমাত্র ফিরেছে, মাথা তুলে দাঁড়াতে পারছে না। ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা, যে বোঝা তাকে নুইয়ে রেখেছে। যখনই সে গোপন যুদ্ধে জয়ী হলো, দেখতে পেল আলোর রেখা।
তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেয়াল। সুখ নামক বস্তিটি নিমেষে আড়াল হয়ে গেল। এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে। সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয়। বিষের বাতাস ছড়িয়ে পড়েছে চারিদিকে। পায়ের নিচের জমিন আর তাকে চায় না। শত শত অভিশাপের বুলি কানে বাজে। অভিশাপগুলোকে সে তো হেসে উড়িয়ে দিয়েছে। তাহলে তার জীবনে ফিরে এলো কি করে? আমির জানে না। লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢোক গিলে বলল, ভাত আছে, ঠান্ডা হলে চলবে। লতিফার শরীর কেঁপে ওঠে। আমিরের এরকম ভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায়। আমিরকে সে জমের মতো ভয় পায়, তাই কোনো প্রশ্ন করল না। লতিফা অস্থির হয়ে বলল আনতাছি, আমি আনতাছি। সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতই জোটে। ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল। ভাতের পাতিল নামিয়েই আমিরকে ভাত দিয়েছে। আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করল, পদ্মজা ভালো আছে? লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না, বলল হ ভালো আছে। আমির গাপুস গুপুস করে ভাত খেলো। সারা রাত্রি সে শীতবস্ত্র ছাড়া ছিল, ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায়। তাই সদ্য রান্না করা গরম ভাত খুব উপভোগ করে খায়। খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল। পদ্মজা কোরআন শরীফ পড়ছে, তার মধুর সুর মন প্রাণ জড়িয়ে দেওয়ার মতো। আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকালো না। আলমারি খুলে জ্যাকেট, মোজা, টুপি বের করলো। পদ্মজা আর চোখে আমিরকে দেখে, পড়ায় মনোযোগ দিল। আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে আবারও থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে। পাতাল ঘরে এওয়ানে রেদওয়ান শুয়েছিল, তার সাথে একজন সুন্দরী নারী। দুজনে অপ্রীতিকর অবস্থা। হঠাৎ আমিরের আগমনে রেদওয়ান চমকে যায়। তারপর হেসে আমিরকে বলল, সব ঠিক আছে? আমির এক হাতে কপাল চেপে ধরল। তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল, এই শালী, শরীর ঢাক। আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা। অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল। রেদওয়ান বলল, ওরে বকতাছো কেন? আমির একটা খাম রেদওয়ানের মুখের উপর ছড়িয়ে দিল। তারপর এটুতে চলে গেল। পদ্মজার রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো। অচেনা হলেও সালাম দিল। জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন। অবহেলার স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। রেনু ছিল রান্নাঘরে। পদ্মজা রেনুর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করল, অচেনা মহিলাটা কে? রেনু হেসে বলল, মৃদুল ভাইজানের আম্মা। পদ্মজার ঠোঁটে হাসি ফুটল। জুলেখার দিকে এক পায়ে গিয়ে সে বলল, দুঃখিত, চিনতে পারিনি। আপনি প্লেট ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ফিরিয়ে নিলেন। তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা, ঘৃণা। পদ্মজা মনে মনে আহত হয়। জুলেখার দৃষ্টি ক্ষতবিক্ষত করে দেওয়ার মতো ছিল। পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল। রেনু পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ায়। ফিসফিসিয়ে বলল, আমার মনটা কয় এই বেডের উপর জিনের আসর আছে। পদ্মজা রেনুর দিকে চোখ রাঙিয়ে তাকালো। বলল, উনি আমাদের বাড়ির মেহমান। মুখে লাগাম দাও রিনু, পূর্ণার জন্য খাবার নিতে পারবো? লতিফা শাড়ির আঁচল দিয়ে হাত মুখ মুছতে মুছতে রান্না করে ঢুকলো। পদ্মজার প্রশ্নের জবাবে বলল, হ পদ্ম, নিতে পারবা। খাড়াও, আমি দিতাছি। তুমি খাইবা কখন? পদ্মজা বলল, পূর্ণার আমার খাবার একসাথেই দিয়ে দাও বুবু। লতিফা বলল, দিতাছি। রিনু, জলদি এই বাটিটা দে। রিনুর বদলে পদ্মজা এগিয়ে দিল। খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পদ্মজাকে দেখে জুলেখার হাতের গ্লাস শব্দ করে টেবিলে রাখলো। পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ। বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন। পদ্মজার ভয় হয় পূর্ণার বিয়েটা হবে তো। জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই। জুলেখার কপাল আর ভ্রুগুলো পদ্মজার চোখে আটকে যায়। যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছেন সে, হুবহু এরকম। পদ্মজার বুকটা হু হু করে ওঠে। সে দুই চোখ মেলে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান। পদ্মজা সঞ্চিত ফিরল। সে দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় চলে আসে। পূর্ণা দুই হাতে এক বালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমাচ্ছে। জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরো বেড়ে যায়। হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি। সেই মুখ, সেই ঠোঁট, সেই গলা, নাকের পাটা মসৃণ, এত মিল দুজনের। পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় জলজল করছে। পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, আম্মা। তার দুই চোখ জলে ভরে ওঠে। পূর্ণা কি কখনো জানবে? পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ দেখে বহুবার আম্মা বলে কেঁদেছে। সে মনকে বুঝিয়েছে, এই তো আম্মা আছে, আমার সামনেই আছে, আমি এতিম নই। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পূর্ণা এত আরাম করে ঘুমাচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে মায়া হচ্ছে। কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ না। খেয়ে না হয় আরো ঘুমানো যাবে। পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে ডাকলো, পূর্ণা, এই পূর্ণা। পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল। পদ্মজা বলল, সূর্য কখন উঠেছে খবর আছে? নামাজের তো নামগন্ধও নেই। যা, দ্রুত হাত মুখ ধুয়ে আয়।
পূর্ণা অন্যদিকে ফিরে চোখ বুঝলো সে ঘুমে বিভোর। পদ্মজা আবার ডাকলো, জোর করে তুলে কলপারে পাঠালো। পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে কলপারে গেল, ফিরে এলো সতেজ হয়ে। ঘরে প্রবেশ করেই সোজা লেপের ভেতর ঢুকে পড়ল। পদ্মজাকে আহ্লাদে স্বরে বলল, খাইয়ে দাও আপা। পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল। পূর্ণা না বললেও খাইয়ে দিত। খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল, পদ্মজা নিষেধ করে। খাওয়ার মাঝে কথা বলা ভালো না বলে চুপ করিয়ে দেয়। খাওয়া শেষে পদ্মজা বলল, শেষ রাতে কোথা থেকে ফিরছিলি? পূর্ণা চোখ বড় বড় করে তাকায়, তার হেসকে উঠে যায়। পদ্মজা পানি এগিয়ে দিল, তাকিয়ে রইল সরু চোখে। পূর্ণা পানি পান করে মিনমিনিয়ে বলল, আর যাব না। পদ্মজা গুরুজনদের মতো বলল, বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দে। পূর্ণা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। সে ঢোক গিলে নতজানু হয়ে বলল, মৃদুল যে, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। পদ্মজা বলল, সে ডেকেছিল? পূর্ণা বলল, হ্যাঁ। পদ্মজা বলল, আর তুইও চলে গেলি? পূর্ণার মনে হচ্ছে সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের দুই দিকে জানালা আছে, পূর্ব দিকে জানালা খোলা, উত্তর দিকেরটা বন্ধ। সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বলল, বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো? মৃদুল এখনো পরপুরুষ, বিয়েও ঠিক হয়নি। যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছি, তার আগে টের পেলে কান ধরে ঘরে নিয়ে আসতাম। পূর্ণা অপরাধী কণ্ঠে বলল, আপা আর যাব না, ক্ষমা করে দাও। পদ্মজা পূর্ণার পাশে এসে বসে, পূর্ণার হাতের উপর নিজের এক হাতে রেখে বলল, বিয়ের পর আমার বোনের জীবনে হাজারো জ্যোৎস্না আসুক। পূর্ণা তার অন্য হাতে পদ্মজার হাতের উপর রাখলো। তারপর পদ্মজার চোখের দিকে তাকিয়ে বলল, আপা। পদ্মজা বলল, কি? পূর্ণা বলল, তোমাকে কে মেরেছে, কেন মেরেছে, তুমি রাতে কেন কাঁদছো? পদ্মজা তার হাত সরিয়ে নেয়, চোখ মুখে কঠিন ভাব চলে আসে। কণ্ঠে গাম্ভীর্যতা রেখে পদ্মজা বলল, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। পূর্ণা চোখ নামিয়ে নিয়ে বলল, আপা আমি জানতে চাই। পদ্মজা দাঁড়িয়ে বলল, বাড়ি ফিরে যা। মৃদুলের আব্বা আম্মা আসছে, যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো। তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি। পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। পূর্ণা তার পায়ের উপর থেকে দ্রুত লেপ সরালো। তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো, অনুরোধ করে বলল, আপা দোহাই লাগে বলো, আমি তোমার সব কথা শুনি, কিন্তু এটা শোনা সম্ভব হচ্ছে না। পদ্মজা বলল, পূর্ণা আচমকা পদ্মজার দুই পা জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো স্বরে বলল, আপা পায়ে পড়ছি, আমাকে সব বলো। তোমার গালের ক্ষত, গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে। আমি শান্তি পাচ্ছি না। কে তোমাকে এত কষ্ট দিয়েছে? কে এত বড় দুঃসাহস দেখিয়েছে? আমি তার কলিজা ছিঁড়ব। পূর্ণার চোখের জল পদ্মজার পায়ে পড়ে। পদ্মজা পূর্ণাকে টেনে তুলল। পূর্ণার কাজল নয়ন দুটি জলে টয়টুম্বর, যেন স্বচ্ছ কালো জলের পুকুর। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদুনি। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার শরীরে সে মামা গন্ধ খুঁজে পায়। সেই ছোটবেলা থেকেই পদ্মজা তার জীবন, তার আনন্দ। পদ্মজার গলার কালশিটে দাগ যেন তার বুকের আঘাত। রক্তক্ষরণ হচ্ছে সারাক্ষণ। পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে যায়। আলমগীরের দেয়া খাম নিয়ে ফিরে আসে। দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসলো। এরপর বলল, আমি জানি আমার বোন বড় হয়েছে, সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে। আমি একটা কারণে তোকে সব জানাবো, যাতে সাবধান থাকতে পারিস। আমি চাই সব জানার পর তুই নিজে কোনো সিদ্ধান্ত নিবি না। আমি যেভাবে বলবো সেভাবে চলবি, রাজি? পূর্ণা বুঝতে পেরেছে সে ভয়াবহ কিছু জানতে চলেছে। উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। পূর্ণা বলল, রাজি। পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিয়ে বলল, 3টে চিঠি আছে, 3টা আলমগীর ভাইয়ের লেখা। আমি গতকাল পড়েছি, মন দিয়ে পড়বি, অনেক কিছু জানতে পারবি। আর যতটুকু বাকি আছে আমি বলবো। পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে 3টি চিঠি বের করলো। পদ্মজার কথা মতো প্রথম একটা চিঠির ভাঁজ খুলল। বোন পদ্মজা, সালাম নিও। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিনের রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছিল আনন্দ, পৌঁছে দিয়েছে আলোর জগতে। যে জগতে বাঁচার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি। জানি না এত পাপ করার পরেও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন। তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেশতার মতো হাজির হয়েছিলে, বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে। যখন তুমি এই চিঠি পড়ছো তখন তোমার অবস্থা কি আমি জানি না। হয়তো সব জেনে গিয়েছো, নয়তো এখনো অন্ধকারে ডুবে আসো। যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দিব। সব জানার পর সিদ্ধান্ত তোমার। চিঠিটা বোধহয় বড় হয়ে যাবে, 1 পৃষ্ঠাতে হবে না। ধৈর্য ধরে সবটুকু পড়ো। আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো। গল্পটার কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছে অনেকেই। যখন আমিরের জন্ম হয় তখন কাকিয়াম্মার চেয়ে সবচেয়ে বেশি খুশি হই আমি। কাকিয়াম্মা বড় দুঃখী ছিলেন, কাকা মারধর করতেন খুব। নিজের চোখে কাকিয়াম্মাকে বিবস্ত্র করে মারতে দেখেছি। আমার ছোট মন লজ্জায় মিইয়ে গিয়েছিল, লুকিয়ে কেঁদেছিলাম। কিন্তু কাকা বা আব্বা কাউকে একটু মায়া দেখাতে দেখিনি, লজ্জা পেতে দেখিনি। তাদের চোখে মুখে সর্বক্ষণ হিংস্রতা ছিল। আমি খুব ভয় পেতাম আব্বাকে, ভীতু ছিলাম। আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভীতু, রাক্ষস। আমার আম্মা সবসময় পাথরের মতো নিশ্চুপ, তার অনুভূতি অসার। কাকিয়াম্মা ছিলেন আমার মা। তিনি বহু বছর আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করেছেন। কাকিয়াম্মা বলতেন,
সেই ছেলে এসে নাকি কাকি আম্মার সব দুঃখ ঘুচে দিবে। যখন সেই ছেলেটা এলো আমি অনেক খুশি হই। এবার বুঝি কাকি আম্মার কষ্ট কমবে। কাকি আম্মা বলেছিল আমির হবে পুলিশ, সব অন্যায়কারীকে শাস্তি দিবে, আর আমি হব শিক্ষক। শুধু কাকি আম্মা না, আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব, ছোট ছোট বাচ্চাদের পড়াবো, সব বাচ্চাদের আদর্শ হব, সবাই দেখে সালাম দিবে, সম্মান করবে, সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটবো। এই স্বপ্ন নিয়েই পড়তে থাকি স্কুলে। এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে, বলে সে নাকি আমাদের আরেক ভাই। তার নাম রাখে রেদওয়ান। আমরা 4 ভাই হয়ে যাই। আমির, জাফর, রেদওয়ান, আমি একসাথে স্কুলে পড়েছি। রেদওয়ান আমির একই শ্রেণী ছিল। ছোট থেকেই আমিরের শরীর ছিল অবাক করার মতো শক্তি, ওর মেধা ছিল ধারালো। আমরা সবাই ধরেই নিয়েছিলাম আমির পুলিশ হবে, অনেক বড় পুলিশ হবে, পুরো দেশ চিনবে। ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অভিশপ্ত এক কালো জীবনের সামনে, যে জীবনে টাকা, নারী আর রক্তর খেলা চলে। আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু। পাতাল ঘরে বেদিনী ঘরের 2-3 জন পুরুষের দেখাও মিলে। তারা দুজন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে। আব্বা কাকা উপভোগ করে সেই দৃশ্য। সে অসহায় 2 নারীর চিৎকারে কলিজা ছিঁড়ে যায় আমার। আব্বার কাকার পায়ে পড়েছে যাতে তাদের ছেড়ে দেয়, কিন্তু ছাড়েনি। রক্ত দেখে জাফর জ্ঞান হারায়। ও রক্ত সহ্য করতে পারত না। রক্তের খুব ভয় ছিল জাফরের। একটা 13 বছরের মেয়েকে বাঁধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয়। আব্বা আমাকে বোঝায় মেয়েটার সাথে কি করতে হবে। জানতে পারি বাড়ির পিছনের জঙ্গলে অবস্থিত এই পাতালঘর অনেক বছরের পুরনো। আমাদের বংশের প্রতিটি পুরুষের একমাত্র পেশা পতিতাবৃত্তি ও নারী ধর্ষণ। আমাদের অঢেল সম্পদ পতিতাবৃত্তির টাকায় করা, নারী বিক্রির টাকায় করা। এরকম বাধ্য হয়ে আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে। ঘৃণায় বমি করেছে অনেকবার। ধর্ষণের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে। আমার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তবে ঘরে ফিরে শান্তি লাগতো। আমির ছিল সেখানে। আমিরের দুষ্টামি আমাকে খুব হাসাতো। আমিরের একটা দোষ ছিল, ও রেদওয়ানকে খুব অত্যাচার করত। দুজনের সম্পর্ক ছিল সাপে নেউলে। সে যাই হোক, আমিরের সঙ্গ ছিল শান্তির। ওর চঞ্চলতা, সাহসিকতা ছিল মুগ্ধ করার মতো। আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায় যেদিন নানা বাড়ি থেকে ফিরে পাতাল ঘরে প্রবেশ করে রেদওয়ান আর আমিরের উপস্থিতি দেখি। আমির তখন পুরোদমে 15 বছরের একটা মেয়েকে পেটাচ্ছিল। আমিরের চোখে মুখে হিংস্রতা আমাকে অবাক করে দেয়। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ, এই জীবন। এর পরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে পদ্মজা। দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু করো। পূর্ণা থামে। তার শরীর কাঁপছে, অস্বাভাবিকভাবে কাঁপছে। সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকায়। তার চোখে খুব ভয়, ঘৃণা। সে স্পষ্ট স্বরে উন্মাদের মতো ডাকলো, আপা, এই আপা। পদ্মজা পূর্ণার এক হাত শক্ত করে ধরল, বলল, ভাই আমাকে যা বলেছে তাই কর। প্রাণ ভরে নিঃশ্বাস নেই। পূর্ণার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তার মাথা ভন ভন করছে। শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে পদ্মজার এক হাত শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল। বুকে অপ্রতিরোধ্য তুফান বয়ে যাচ্ছে। আমির তার কাছে আপন বড় ভাই, সম্মানীয় বড় ভাই। এই ব্যথা সহ্য করতে পারবে না সে। পুরো শরীরে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। পদ্মজা পূর্ণার মনের অবস্থা টের পাচ্ছে। তার মতো সহ্য শক্তি নেই পূর্ণার। পদ্মজা পূর্ণার হাতের পিঠে চুমু খেয়ে বলল, মন এত দুর্বল হলে কি চলে? পূর্ণা পদ্মজার দিকে তাকালো। পদ্মজা চোখের ইশারায় বাকিটুকু পড়তে বলে। পূর্ণা এক হাতের তালু দিয়ে চোখের জল মুছে পড়া শুরু করলো। আমাদের দাদুর সঙ্গ পেয়ে আমির ছোট থেকেই নিষ্ঠুর প্রকৃতির হয়েছে। কাকার কথায় দাদু আমিরকে আলাদা করে সময় দিতেন। আমির কাকার বড় শিকার ছিল। আমিরের চালচলন ছিল অন্যরকম। তাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে মেয়েরা ভোগের বস্তু। শিখিয়েছে টাকার ক্ষমতা আর পৈশাচিক আনন্দ কেমন। দাদু শুরু থেকে সব জানেন। তিনি কাকা আর আব্বাকে উৎসাহিত করতেন, আমাদের দাদাকেও সাহায্য করতেন। দাদুর সোনার অলংকারের প্রতি দুর্বলতা ছিল খুব। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার দাদা, আব্বা, কাকা দাদুকে ব্যবহার করেছেন। দাদুর সাথে দাদুর এক বোনও ছিল। দাদুর বোন বলতে আপন নয়, পরিচিত। দুজন নারী মিলে সহযোগিতা করে এসেছে বছরের পর বছর। আমির নারীর শরীর ভোগ করার চেয়ে আঘাত করতে পছন্দ করত বেশি। প্রথম 3 বছর সে কোনো মেয়ের সাথে জোরপূর্বক মিলিত হওয়ার চেষ্টা করেনি। সবসময় প্রতিটি মেয়ের মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু একসময় অভ্যস্ত হওয়ার সাথে উপভোগ করতে থাকি। আমিরের যখন 18 বছর, তখন থেকে সে যৌনতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটা দেখতে মিষ্টি ছিল। আমিরকে অন্ধের মতো বিশ্বাস করেছে। বিশ্বাস করে নিজের ইজ্জত সঁপে দিয়েছে। বিনিময়ে এর পরের দিন লাশ হয়ে নদীর ঢেউ ভেসে যেতে হয়েছে। আমিরের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে, কিন্তু জোরপূর্বক কিছু করতে সে নারাজ। বেছে নেয় ছলনার পথ, প্রতারণার পথ। কতগুলো মেয়েকে সে ঠকিয়ে ভোগ করেছে তার হিসেব নেই আমার কাছে। ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সাথে যুক্ত হয়। তারপর আর পিছনে তাকাতে হয়নি। টাকার পাহাড় করে ওঠে। পদ্মজা তোমার খারাপ লাগবে, তাও বলতে হচ্ছে। তুমি যেমন আমিরের জীবনের প্রথম মেয়ে নও, তেমন বউ নও। শহরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী এক মেয়েকে আমির বিয়ে করেছিল। সেই মেয়েটি নিঃসন্দেহে রূপসী ছিল। সে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে আগ্রহী ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয়।
মেয়েটি তার পরিবারে না জানিয়ে আমিরকে বিয়ে করে। 1 সপ্তাহ পর মেয়েটি যখন আমিরের কাছে তিক্ত হয়ে ওঠে তখন মৃত মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটির পরিবারের কেউ জানতেও পারেনি তাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল আর সে স্বামীর হাতে মরে গিয়েছে। আমির তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, সে তখনই ঠান্ডা মাথায় পুরো ঘটনার চিহ্ন মুছে দেয়। এটাই কিন্তু ওর একটা বিয়ে নয়, আমির আরেকটা বিয়েও করেছিল ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলায় হুবহু ঘটনা ঘটে। সে মেয়ের মৃত্যু আমি নিজের চোখে দেখেছি, কিন্তু কিছু বলিনি, বলতে ইচ্ছে হয়নি, মন বলতে কিছু ছিল না তখন। মেয়েটার মৃত্যুর পূর্বে অবাক হয়ে দেখছিল আমিরকে। সে বোধহয় বিশ্বাস করতে পারছিল না যাকে ভালোবেসে ঘর ছেড়েছে সে তাকে খুন করছে। আমির কিন্তু খুন করার ঘণ্টাখানেক পরেই অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। আমিরের বাড়ি গাড়ি সব হয়, যে কোনো নারী আমিরকে নিজের সর্বস্ব বিলিয়ে দিত নির্দ্বিধায়। আমির দেখতে একটু শ্যামলা হলেও ওর কথাবার্তা, চালচলন, চাহনি ছিল আকর্ষণ করার মতো। যতগুলো মেয়ে আমিরকে ভালোবেসেছে বেশিরভাগই আমিরের থুতুনির কাটা দাগটা দেখে প্রেমে পড়েছে। আমির সম্পর্কিত আর কিছু বলার নেই, এটুকুতেই তুমি আমিরের স্থান বুঝে যাবে। তোমার স্বামী একটা খারাপ, এই কথা বলার মুখ নেই আমার, আমি কিছু কম করিনি। তবে আমির কাকির ব্যাপারে ছিল দুর্বল, তার সব সাবধানতা ছিল কাকিকে নিয়ে। কাকি যেন কিছু জানতে না পারে। আমির ঢাকায় থাকার কারণে কাকি কখনো সন্দেহ করেনি। তার আগে সন্দেহ করেছিল কিন্তু প্রমাণ পাননি। যেদিন কাকি আমাকে আর আমিরকে তোমাদের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন সেদিন তোমরা আসার পর রাতে কাকি জানতে পারে আমির অনেক আগে থেকেই কাকার সাথে কাজ করছে, এমনকি ঢাকায় কাজই করে। আমির কাকার জন্য ডিল নিয়ে আলোচনা করছে। খুব চাপ ছিল মাথার উপর, চিন্তায় আমির অসতর্ক হয়ে যায়। কাকির ঘরে কাকার সাথে নারী পাচারের বিষয়ে কথা বলছিল আর কাকিও সব শুনে ফেলেন। তিনি খুব কাঁদেন, রাগে আমিরকে অনেকগুলো থাপ্পড় দেন। আমির কিছু বলেনি, চুপচাপ থাপ্পড় খেয়েছে। কাকি আমিরকে নিষেধ করেন আমির আর যেন আম্মা না ডাকে, আর যেন দেখা না করে। আমির কাকিরকে সামলানোর অনেক চেষ্টা করেছে, পারেনি। কাকির খুব কষ্ট হয়েছিল। ঘৃণায় আমিরের শার্ট টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছিল। কাকির নখের দাগ আমিরের পেটে বুকে হয়তো এখনো আছে। কাকির বেঁচে থাকার সুতোটাই ছিঁড়ে যায়। সারা রাত্রে হাউমাউ করে কেঁদেছেন। অনেকবার কাকিকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম কিন্তু সাহস হয়নি। আমি নিজেই তো একটা নিকৃষ্ট মানব। আবার সেই দিন রাতে তুমি রুম্পার সাথে ছিলে। রুম্পা যদি সব বলে দেয় তোমাকে, সেই ভয়ে আমি রিদওয়ানকে পাহারায় রেখেছিল। লতিফাকে দিয়ে খাবারে ঔষধ মিশিয়ে দিয়েছিল যাতে রুম্পা ঘুমিয়ে পড়ে। আমির অনেক ছলচাতুরি করেছে তুমি যাতে কিছু না জানতে পারো। আমার আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো, তাই তোমাকে আমাদের গল্পটাও বলতে চাই। জানি না আর কতদিন বাঁচবো, পালিয়ে এসেছি। আমিরের হাত অনেক লম্বা, ওরা আমাকে খুঁজে পেতে সময় লাগবে না। বরং অবাক হচ্ছি এতদিনেও আমির আমাকে খুঁজে পায়নি কেন। রুম্পাকে আমার জন্য কাকা পছন্দ করেছিলেন। বিয়ের প্রথম দিন বুঝতে পারি রুম্পা সরল সোজা একটা মেয়ে। রুম্পার সঙ্গ ছিল অনেক শান্তির, কখন যে ভালোবেসে ফেলি বোঝেনি। বিয়ের মাস কয়েক পর বৈশাখ মাসে আমি পাতাল ঘরে ছিলাম। আমার সামনে নগ্ন মেয়ে ছিল। তখন পাতাল ঘরের চারপাশে এত নিরাপত্তা ছিল না। হুট করে দেখি রুম্পা চলে এসেছে। তার পরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। রুম্পাকে রেদওয়ান মারে, আব্বা মারে, কাকা মারে। আমি চুপচাপ মেনে নেই, কিন্তু খুব কষ্ট হতো। নিজের সাথে যুদ্ধ করেছি, নিজের প্রতি ঘৃণা হতো, স্বামী হিসেবে নিজেকে ব্যর্থ লাগতো। রেদওয়ান আমার অজান্তে আমার ভালোবাসার বউকে ধর্ষণ করে। এই খবর ধর্ষণের 1 সপ্তাহ পর শুনেছি। কিন্তু আমি এমনই কাপুরুষ যে রেদওয়ানকে মারতে গিয়ে উল্টো মার খেয়ে চুপ হয়ে গিয়েছি। রুম্পা তেজি মেয়ে ছিল, ওর আগে বারবার বলেছে পুলিশের কাছে যাবে, সব বলে দিবে। তাই রুম্পাকে মারার পরিকল্পনা করা হয়। আমি রুম্পার সাথে লুকিয়ে দেখা করি, ওর পায়ে ধরে ক্ষমা চাই। আমি বলি পাগলের ভান ধরে থাকতে আমি মাঝে মাঝে দেখা করব। রুম্পা তেজি হলেও মৃত্যুকে ভয় পেত খুব। পাগলের ভান ধরে থাকলে বেঁচে থাকতে পারবে, এই কথাটা শুনে খুব কাঁদে আর তাই করে। সে যে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। রুম্পার চিৎকার চেঁচামেচি শুনে আব্বা কাকা ধরে নেয় রুম্পার মাথা ঠিক নেই। তবে আমিরের দৃষ্টি ইগলের মতো, প্রথম দেখাতেই বুঝতে পারে রুম্পা পাগল নেই, মানসিক ভারসাম্য হারায়নি। তবে কেন যেন কাউকে কিছু বলেনি। রুম্পা কিন্তু তখনও জানতো না আমির এই কাজে যুক্ত আছে। আমির আর রুম্পার সম্পর্ক ভাই বোনের মতো ছিল। আমির পরিবারের সাথে সবসময় সহজ সরল থেকেছে, একদম সাধারণ একটা মানুষের মতো। শুরু হয় রুম্পার বন্দি জীবন আর আমার নিঃসঙ্গ রাত। একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। কাপুরুষ শব্দটা সর্বক্ষণ খুঁড়ে খুঁড়ে খেয়েছে। মাঝে মাঝে লুকিয়ে দেখা করেছি, বুঝতে পেরেছি রুম্পাকে আমি খুব ভালোবাসি। আব্বা, চাচার ছোট ভাই আমির, এই 3 জনের ভয়ে এক পাও বাড়ানোর সাহস হয়নি। একজন লোক আমাদের দল ছেড়ে পালিয়েছে, বিনিময়ে তার নির্মম মৃত্যু হয়েছে। সে ভারতে চলে গিয়েছিল, তাও আমির ধরে ফেলেছে। বলতো পদ্মজা, এমন ঘটনা জানার পর আমার মতো কাপুরুষ আর কি বা করতে পারত? ধিক্কার আমার নিজের জীবনকে। আমাকে তো কুকুরের খাবার হওয়া উচিত। রুম্পাকে তুমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলে, তাই আমির বাবলুকে আদেশ করে রুম্পাকে খুন করতে। আমি এই খবর পেয়ে পালানোর কথা ভাবি। পথে বাবলু আটক করে, তখন তুমি ফেরেশতার মতো হাজির হও। এই ঋণ শোধের উপায় আমার জানা নেই। আর কি বলবো আমি, এই সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে? আমি তো সব জানিয়েই দিয়েছি, কিছু কথা না জানালেই নয়। আমির আমার কাছে সবসময় স্বচ্ছ ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতে পারি না।
যখন তোমাদের বিয়ে হয় ভেবেই নিয়েছিলাম কয়েকদিন পর তোমার লাশও দেখতে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টো আমির পাল্টে যায়, চারিদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। গ্রাম থেকে ঢাকা ফিরেই সুন্দরী দুই মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল। এই দুই মেয়েকে হাতের মুঠোয় আনতে আমিরের সবচেয়ে বেশি সময় লেগেছে। সুযোগ পেয়েও আমির তাদের কাছে টানতে পারেনি। বছরখানিকে বুঝে যায় আমির সত্যি তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর টানেনি আমিরকে। এই নিয়ে আব্বা কাকার মাঝে অনেক কথা হয়েছে। আমির যদি সব ছেড়ে দেয়, আমার মনের কোণে আশা থাকে আমির এবার আমার মতো অনুভব করবে। এই কালো জগৎকে তার কালোই লাগবে। আমি নিজ চোখে দেখেছি আমিরকে তোমার জন্য ছটফট করতে। তোমার অসুখ হলে সবকিছু ভুলে যেত। তোমার চিন্তায় এক জায়গায় স্থির থাকতে পারতো না। এমনকি ঢাকার বাড়ি সহ আমাদের বাড়িটাও আমির তোমার নামে করে দিয়েছে। আমিরের যত সম্পদ আছে সব তোমার নামে করা। আমিরের কিন্তু নিজস্ব বলতে কিছু নেই, সে নিঃস্ব। এই খবর রেদওয়ান বা আব্বা কাকা কেউ জানে না, কোনো কাকপক্ষেও জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলো বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর টাকা 31টা মেয়ে পাচার করার বিনিময়ে অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপ মাথায় নিয়ে ঘুরছে, হাতে সময় কম, কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার জানা মতে তুমি ধার্মিক ও পবিত্র একটা মেয়ে। তুমি এত কিছু জানার পর আমিরকে মেনে নিতে পারবে না। তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাবে। আমি যা জানি সব বলছি। আমির তোমাকে ভালোবাসে, এই কথা কঠিন সত্য। তুমি যদি আমিরের কাছে তার দুই চোখ চাও, সে তোমার সামনে ছুরি ধরে হাঁটু গেড়ে বসে বলবে নিয়ে নাও। 6 বছরে আমিরের যে রূপ, তোমার প্রতি যে টান আমি দেখেছি, তা থেকে আমার এটাই মনে হয় আমির তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এমন মানুষের মনে এত ভালোবাসা দেওয়ার কোনো উদ্দেশ্য হয়তো সৃষ্টিকর্তার আছে। শুনেছি সৃষ্টিকর্তার সব সৃষ্টি কোনো উদ্দেশ্যে করা। এখন সবটা তোমার সিদ্ধান্ত। আমি এতটুকু মিথ্যা বলিনি। তুমি বুদ্ধিমতী, একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। যে পদক্ষেপ নাও না কেন সাবধান থেকো। আমিরের চোখ ফাঁকি দিয়ে একটা পক্ষেও উড়ে যেতে পারে না। রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে। কখনো সুযোগ মিললে আমাদের আবার দেখা হবে। আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। রুম্পাকে যদি আবার ওই বাড়িতে নেওয়া হয়, তুমি দেখে রেখো। আল্লাহ তোমার সাথে আছে। আমার জন্য দোয়া করো। আল্লাহ আমার শাস্তি যেন রুম্পাকে না দেন, আমাকেই যেন দেন, আর আমাকে যেন ক্ষমা করে দেন। আমি অনুতপ্ত। এত বড় চিঠি লেখার অভ্যাস নেই। ভুল হলে ক্ষমা করো। ভালো থেকো বোন। ইতি আলমগীর। পূর্ণা দুই হাতে মাথা চেপে ধরে কাঁদতে কাঁদতে তার বুক ভিজে গিয়েছে। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আপা, আমি বিশ্বাস করতে পারছি না। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরল। পূর্ণা পদ্মজার বুকে মুখ গুজে ফোপাতে থাকলো। পদ্মজা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। পূর্ণা দুই হাতে শক্ত করে ধরে পদ্মজাকে। তার প্রিয় বোনের এত কষ্ট সে সহ্য করতে পারছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তোমার আগে আরো 2টা বিয়ে করেছে। এই ব্যথা কিভাবে সহ্য করছো আপা? পদ্মজা কান্না আটকিয়ে রেখেছিল। এই কথা শুনে ভেতর থেকে কান্না আপনা আপনি চলে আসে। পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই একটা মানুষকে খুঁজছিল সে, যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যাবে। আমির অত্যাচারিত, হিংস্র, নারী ব্যবসায়ী। এইটুকুর ব্যথা সে হজম করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারলো আমির নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছে, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মরে যেতে। ঠান্ডা মেঝেতে হাত পা ছড়িয়ে কেঁদেছে। বারবার চোখে ভেসে উঠেছে আমিরের সঙ্গে অনেক মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত। একজন স্ত্রীর জন্য এটা কতটা বেদনাদায়ক হতে পারে তার কোনো পরিমাপ নেই। পদ্মজার চোখের জল মুছল। পূর্ণাকে সামনাসামনি বসিয়ে বলল, এখন কাঁদার সময় নেই। তোকে আমি সব জানিয়েছি যাতে প্রেমাকে দেখে রাখতে পারিস আর নিজেও সাবধানে থাকিস। আমি একটা ছুরি দিব, নিজের সাথে রাখবি। রেদওয়ানের নজর ভালো না। প্রেমার দায়িত্ব তোর। তোর বিয়ে দিয়ে দিব 3-4 দিনের মধ্যেই। পূর্ণা বলল, আপা। পূর্ণার কণ্ঠটা অদ্ভুত শোনায়। পদ্মজা তাকালো। পূর্ণা ঢোক গিলে নতজানু হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ার কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করে জোরে কেঁদে উঠল পূর্ণা। সে বুঝতে পেরেছে সে অন্যায় আবদার করেছে, পাপের প্রতি মায়া দেখাচ্ছে। কিন্তু আমিরকে সে আপন ভাইয়ের মতো ভালোবাসে। আমির কখনো বড় ভাইয়ের অভাব বুঝতে দেয়নি। মাথার উপরে ছাদ হয়ে থেকেছে। সবচেয়ে বড় কথা, তার প্রিয় বোনের ভালোবাসার মানুষ আমির। কেউ না জানুক, সে জানে আমির ছাড়া পদ্মজা বেঁচে থেকেও মৃত। পদ্মজা তার মা হেমলতার মতো হয়েছে। সত্যকে নাইকে বেছে নিবে। ভালোবাসার সিন্দুকটা তালা মেরে রাখবে, তারপর কষ্টে ধুকে ধুকে মরবে। পূর্ণার কথা শুনে পদ্মজা অবাক হয়ে উচ্চারণ করলো, পূর্ণা। পূর্ণা পদ্মজার কোলের উপর মাথা নত করে বলল, আপা আমি খুব খারাপ, কিন্তু তোমার সুখ আমার কাছে সবচেয়ে বড়। ভাইয়া তোমাকে ভালো রাখবে। ভাইয়া তোমাকে ভালোবাসে। আগের সব ভুলে যাও, মাফ করে দাও। আমি জানি তুমি ভাইয়াকেও ছাড়বে না। ভাইয়া কিছু করে ফেলবে। আপা দোহাই লাগে, তোমার সুখ নষ্ট করো না। পদ্মজা আশ্চর্যের চরম পর্যায়ে অবস্থান করছে। পূর্ণা মাথা তুলে তাকায়। পদ্মজা প্রশ্ন করে, আর যে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যে মেয়েগুলো ঠকেছে, যে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করে জীবন দিয়েছে, তাদের প্রতি অন্যায়ের শাস্তি কে দিবে? পূর্ণার সহজ উত্তর, তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো ভালো রাখবে। পদ্মজা নিজেকে সামলে রাখতে পারেনি। যে ভেবেছিল পূর্ণা ঘৃণায় আমিরকে খুন করতে চাইবে।
খুন করতে চাইবে রেদওয়ান, খলিল আর মজিদকে, কিন্তু এ তো উল্টো সুর তুলছে। পদ্মজা গায়ের সবটুকু শক্তি দিয়ে পূর্ণাকে থাপ্পড় দিল। পূর্ণা আকস্মিক ঘটনায় নিজেকে শক্ত রাখার সুযোগ পায়নি, বিছানা থেকে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে। পদ্মজার নাক লাল হয়ে গেছে। সে রাগে পূর্ণাকে বলল, ছি, তুই আমার মেয়ে। পূর্ণা উত্তরে কিছু বলল না। সে ঝরঝর করে কাঁদতে থাকলো। নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। পদ্মজার রাগে দুঃখে কান্না পায়। বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে। প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। কেউ নেই পাশে দাঁড়ানোর মতো, কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না পাশে আছি, মন যা চাই করো। পদ্মজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না, সবাই তার বিরুদ্ধে, সবাই। পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা মৃদু আর্তনাদ করল। সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না। তার কাছে ভাইয়া নামক শব্দটি মানেই আমির। তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠে একটা হাসি মাখা মুখ। আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুইয়ে চুইয়ে পড়েছে, সেই ভালোবাসায় খাত থাকতে পারে না। পূর্ণা দেওয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। শরীরটা কেমন করছে, হাজারটা সূর্য যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে। সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট। পূর্ণা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে পায়চারি করতে করতে বিড়বিড় করে, তুমি গতকাল রাতে এই জন্য কাঁদছিলে আপা। ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে, তুমি পুড়ে যাচ্ছ তুমি। পূর্ণা বিছানায় বসলো। সে অস্থির হয়ে আছে। জানালায় চোখ পড়তেই সে সেখানে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ। তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না জানে কত মেয়ে কুরবানির সাক্ষী এই গাছেরা। পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বসে, গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে। তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না। বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে, নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায়। পূর্ণা দুই হাত চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকলো। তারপর দ্রুত পায়ে দ্বিতীয় তলায় পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘরে নেই, নিচতলায় হয়তো। পূর্ণা সোজা নিচতলায় চলে আসে। সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল। তিনি ব্যাগও গোছাচ্ছেন। পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে। জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে। পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা। পূর্ণা নতজানু হয়ে এগিয়ে আসে। জুলেখার পায়ে ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিল। কর্কশ কণ্ঠে বলল, দূরে যাও। পূর্ণা মনে মনে আহত হয়। দূরে সরে দাঁড়ায়। চোখের কর্নিশে জল জমে। সে ঢোক গেলে কান্না আটকে কাপা কণ্ঠে সালাম দিল। জুলেখা বানু জবাব দিলেন না। তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতাছে নাকি আইতাছে? গফুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা। লাল রঙের লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি, চোখে মুখের নূর যেন দ্রুতি ছড়াচ্ছে। গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন, বললেন, ভালো আছো মা? শরীরটা ভালো লাগছে? গফুর মিয়ার দুটো প্রশ্ন পূর্ণার শরীরকে চাঙ্গা করে তুলল। সে মৃদু হেসে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? গফুর মিয়া বলল, আছি। বুড়ো মানুষ। গফুর মিয়া কথা শেষ করতে পারল না। জুলেখা বানু বাজখাই কণ্ঠে বললেন, এখন তোমার গপ্প করার সময় না, ট্রেন সাইডা দিলে বুঝবা। পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে জুলেখা বানুকে বলল, গতকালই আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না। তিনি রেনুকে ধমকের স্বরে বললেন, মৃদুল্লাহ কই গেছে? রেনু বলল, বাইরে গেছে, কলপারে। জুলেখা বানু বলল, গিয়ে খবর দাও, হেরাম্মাই ডাকতাছে। রেনু পদ্মজাকে একবার দেখলো, তারপর বাইরে গেল। লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে। সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে। তার ইচ্ছে হচ্ছে মহিলাটাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে। জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পেরেছে। তাও প্রশ্ন করল, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন, আমরা কোনো ভুল করেছি? জুলেখা কটাক্ষ করে বললেন, দেখো মা, তোমার সাথে আমি কথা কইতে চাইতাছি না, তুমিও কইও না। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর ভাসিয়ে নিবে। লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর ছিটিয়ে দিল। জুলেখা বানু দুই লাফে দূরে সরে যান। চোখ বড় বড় করে লতিফাকে বললেন, এই সেরি, চোখে দেখো না কেমনে কামড়া বাড়াইতেছে, এখন আবার পাও ধুইতে হইব। লতিফা অপরাধীর মতো মাথা নিচু করে বলল, মাফ করেন খালাম্মা। মৃদুল সদর ঘরে প্রবেশ করার আগে পূর্ণার মুখ দেখল। পূর্ণাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, পূর্ণা, এখন কেমন লাগতাছে? পূর্ণা গুমুট কণ্ঠে জবাব দিল, ভালো। মৃদুল বলল, লিখুন ভাইয়ের খবর নিয়ে আইছি। পদ্মজা সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, কেমন আছেন উনি? জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকান। জুলেখার চাহনি দেখে পদ্মজা অস্বস্তিতে পড়ে যায়। মৃদুল বলল, জানি না ভাবি, খালি জানি লিখন ভাইরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে। পদ্মজা বিড়বিড় করে বলল, আল্লাহ ওনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। পূর্ণার চোখে মুখে গুমুট ভাবটা স্পষ্ট। মৃদুল দেখতে পাচ্ছে, কিন্তু তার কারণ বুঝতে পারছে না। জুলেখা বানু আদেশের স্বরে মৃদুলকে বলল, তোর যে কাপড়টি বের করছিলি ব্যাগে ঢুকাইছি, এখন এই জুতাটি খুইলা তোর জুতাটি পায়ে লাগা। মৃদুলের কপালে ভাঁজ সৃষ্টি হয়। বলল, আমরা কই যাইতাছি?
জুলেখা বানু বলল, বাড়ি যাইতাছি। মৃদুলের মাথায় যেন বাস পড়ে, সে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অন্যদিকে ফিরে আসে। মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল, আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই আম্মা। জুলেখা পূর্ণার উপর চোখ রেখে বলল, আমি এমন কালো শরীরে আমার সেরার বউ কইরা ঘরে নিতে রাজি না। মৃদুল উচ্চস্বরে উচ্চারণ করলো, আম্মা। জুলেখা বানু চেঁচিয়ে বলল, তুই কি দেইখা এই শরীরে পছন্দ করছস? তোর লগে এই শরীর যায়? তোর আর এই শরীর গায়ের রং আসমান আর জমিন। জুলেখা বানুর চিৎকার শুনে খলিল ও আমিনা উপস্থিত হন। অপমানের লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে। পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না। পদ্মজা বলল, আপনি গায়ের রঙকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন। জুলেখা বানুর মেজাজ শুধু খারাপের দিকে যাচ্ছে। তিনি বললেন, আমার সেরার মতো সোনার টুকরা এমন কয়লারে কোনোদিনও পছন্দ করব না। এই সেরি তাবিজ করছে, কালো জাদু করছে আমার সেরার উপর। আমার সেরারে আমি হুজুরের কাছে লইয়া যাইমু। জাদু দিয়ে বেশি দিন ধৈর্য রাখুন চাই না। এইটা তুমি আর তোমার বইনে মনে রাখো। মৃদুল চিৎকার করে উঠল, আম্মা কি সব আবল তাবল কইতাছেন? আপনি পূর্ণারে কষ্ট দিতাছেন। জুলেখা কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার কষ্ট নাই। আমি কত আশা কইরা আইছিলাম। আমার ছেঁড়ার বউ আমি পছন্দ কইরা ঘরে আনাম, পরীর মতো বউ আনাম। কিন্তু তুই এমন কালা শরীরে পছন্দ কইরা রাখছস। 10 মাস 10 দিন তোরে পেটে রাখছি, আর এখন তুই এই শরীর লাইগা গলা উঁচিয়া কথা কইতাছস। পদ্মজা জুলেখাকে বোঝাতে চাইল, আপনি অকারণে কাঁদছেন, দেখুন। জুলেখা বলল, তুমি চুপ থাকো। তোমার বোনের তো গায়ের রং কালা, আর তোমার তো চরিত্র কালা। নষ্টমাইয়া মানুষের মতো জামাই রাইখা অন্য সেরার লগে সম্পর্ক রাখছো। এমন চরিত্রহীন সেরি মানুষের বোন রে আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালে লাগামো? পূর্ণার তেরা রক্তটা সক্রিয় হয়ে ওঠে। সে জুলেখার সামনে সে আঙ্গুল শাসিয়ে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করব না। পূর্ণার আঙ্গুল শাসিয়ে কথা বলাটা জুলেখা হজম করতে পারল না। কত বড় সাহস, মিয়া বংশের বড় বউকে শাসিয়ে কথা বলছে। জুলেখা তেলে বেগুনে চলে উঠে বললেন, কইলজারা বেশি বড়, এই সেরি কারে আঙ্গুল দেখাইতাছো তুমি? তোমার বইনের যে নষ্টা পুরো গ্রামে জানে। সত্যি কইতে আমি ডরাই না। মৃদুল খেপে যায়। সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়ালো আর বলল, আম্মা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। জুলেখা পিছনে ঘুরে মৃদুলকে কষে চড় মারলেন। বেশ চোরেই শব্দ হলো। গফুর মিয়া জুলেখাকে ধমকালেন, তুমি কি করতাছো, কি কইতাছ? জুলেখা বানু গফুর মিয়াকে উদ্দেশ্য করে বললেন, কিয়ামত নাইমা আইলেও এমন নষ্টার কালে বইনরে আমার ঘরের ঝিও করতাম না। পূর্ণার শিরায় শিরায় ক্রোধ ছড়িয়ে পড়ে। সে টেবিলে এক হাতে রেখে কিরমির করে বলল, আরেকবার নষ্টা কথা উচ্চারণ করলে আমি আপনার জিভ পুড়িয়ে দিব। উপস্থিত সবাই পূর্ণার দিকে চমকে তাকায়। মৃদুল অবাক হয়। পদ্মজা পূর্ণার এক হাত টেনে ধরে, কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না। সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে। জুলেখার রাগে বিস্ময়ে কিংকর্তব্যমূর হয়ে যায়। তিনি ক্রোধের ভার নিতে পারছেন না। টেবিলে জোরে জোরে 3টা থাপ্পড় দিয়ে 3বার বললেন, নষ্টার বইন, নষ্টার বইন, নষ্টার বইন। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের উপরে থাকা জগ হাতে তুলে নিল। তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায়। সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপড়ানো শুরু করলো। পূর্ণা 2 হাতে নিজেকে রক্ষার চেষ্টা করে। রাগে দুঃখে সে কাঁদছে। পদ্মজার চোখ ভর্তি জল। সে পূর্ণাকে বলল, এটা কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়েছি, আর কত চালাবি আমাকে? লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে। জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছেন। অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। তিনি মৃদুলের দিকে তাকালেন। মৃদুলের চোখে মুখে অসহায়তা প্রকাশ পাচ্ছে। তার অনুভূতিগুলো থমকে গেছে। জুলেখার চোখের জল চিকমিক করছে। তিনি চোখের জল মুছে বললেন, থাক এইখানে, বাড়ি ফাইরা আমার কবর দেখবি তুই। মৃদুল তার মাকে খুব ভালোবাসে। জুলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয়। জুলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। পিছনে পিছনে গফুর মিয়াও গেলেন। মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, ভালো করলে না। পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে। সেই অবস্থায় পূর্ণা হুঙ্কার ছাড়ে, বেশ করেছি। আমার বোন আমার মাকে আপনার মা গালি দিয়েছে। আমি ওনাকে ছেড়ে দিলে জাহান্নামেও আমার জায়গা হতো না। মৃদুল বলল, কাজটা ঠিক করো নাই পূর্ণা। মৃদুলের কণ্ঠে তেজের আঁচ পাওয়া গেল। মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণা রেগে বলে উঠল, এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না। মৃদুল তিরস্কার করে হেসে বলল, আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়ে মানাও, জুতে মারি বিয়ারে। মৃদুল টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে গেল। পদ্মজা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসলো। ছোট থেকে শত শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত, বড্ড ক্লান্ত। এখন যে দুপুর তা বোঝার সাধ্য নেই। ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে লুকিয়ে রেখেছে। পূর্ণা অলক ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে। মগা অলক ঘরে ঘুমাচ্ছে। নাক দিয়ে বের হচ্ছে বিদঘুটে শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সে 2 আঙ্গুল কানে ঢুকিয়ে চুপচাপ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর থুতনি রেখে সুপারি গাছগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে টুপটাপ বৃষ্টি বর্ষণ হচ্ছে। বুকের জ্বালাপোড়া সহ্য করতে পারছে না।
মৃদুলের শেষের কথাগুলো তার শরীরের প্রতিটি পশমকে পুড়িয়ে দিয়েছে। এই ব্যথা সে কোথায় লুকাবে? মনের মণিকুঠায় যত্নে রাখা ভালোবাসার মুখের তিক্ত কথা কি সহ্য করা যায়? পূর্ণা নিজের ঠোঁট কামড়ে ধরে। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে, লন্ডভন্ড করে দিয়ে যাচ্ছে ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, সর্বাঙ্গ। পূর্ণার হেঁচকি ওঠে। প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়ালো, উৎকণ্ঠিত হয়ে বলল, আপা। পূর্ণা তার টাগর টাগর চোখ দুটো মেলে প্রান্তর দিকে তাকায়। চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর। পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। তারপর বলল, ভাই, আল্লাহ আমাদের থেকেই কেন সবকিছু ছিনিয়ে নেন? প্রান্ত পূর্ণার কথার মানে বুঝলো না, কিন্তু পূর্ণার কান্না তার হৃদয় ছুঁয়ে যায়। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দিবেন আপা। বড় আপা বলে, যা হয় ভালোর জন্যই হয়। পূর্ণার কান্নার দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে ওঠে। অলক ঘরের ডান পাশে রেদওয়ান দাঁড়িয়ে আছে। মৃদুল অন্দরমহলে আছে ভেবে সে পাতাল ঘর থেকে সোজা অলক ঘরে এসেছে, কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। ব্যাপারটা কি? রেদওয়ান অলক ঘরে আর গেল না। কলপারে রিনুকে দেখা যায়। রেদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপারে আসে। রিনু রেদওয়ানকে দেখে ভয়ে জমে যায়। রেদওয়ান নানা অজুহাতে রিনুর গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোট থেকেই বাড়িতে বড় হয়েছে, যাওয়ার জায়গা নেই। রেদওয়ান রিনুকে প্রশ্ন করল, পুরা কাঁদতেছে কেন, কিছু জানিস? রিনু কাচুমাচু হয়ে সকালের ঘটনা খুলে বলল। সব শুনে রেদওয়ান খুব খুশি হয়। গুনগুনিয়ে গান গেয়ে অন্দরমহলের দিকে যায়। আমিনা আলোকে নিয়ে অন্দরমহলের সামনে খেলছেন। রেদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মামা এদিকে আসো। রেদওয়ান আলোকে কোলে নেয়। আমিনা ভারী করুণভাবে বলল, আমার রানীরে কি পাউন যাইতো না? রেদওয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আমিনার কোলে দিয়ে রেদওয়ান সদর ঘরে প্রবেশ করে। রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠস্বর ভেসে আসছে। রেদওয়ান সেদিকে যায়। পদ্মজা রেদওয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল, কাজে মন দিল। রেদওয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুঁচকাই। এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন? সব মেনে নিল কি করে? রেদওয়ান মনের প্রশ্ন মনে রেখে জায়গা ত্যাগ করে। যাওয়ার পূর্বে লতিফাকে বলে গেল, লুতু খাবার নিয়ে আয়। রেদওয়ান চোখের আড়াল হতেই লতিফা ভেঙচি কাটে। মাংস রান্না হচ্ছে। মাংস রান্না হতে দেখলেই পদ্মজার ফরিনার কথা মনে পড়ে। ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অন্যরকম। অন্দরমহলের বাম পাশে ফরিনার কবর। আজ 3 দিন তিনি পৃথিবীর মায়া ছেড়েছেন। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার উপর ভারী বোঝা টানতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে, প্রার্থনা করছে। এই বোঝার ঘানি যেন সে টানতে পারে, সেই ক্ষমতা আর ধৈর্য যেন হয়। লতিফা পদ্মজাকে চাপা স্বরে ডাকলো, পদ্মজা তাকালো। লতিফা বলল, তুমি আমারে না কইছিলা বড় কাকার ছোট কাকার সব খবর দিতে? পদ্মজা দরজার বাইরে একবার তাকালো, তারপর লতিফার দিকে ঝুঁকে বলল, কি খবর এনেছো? লতিফা বলল, শনিবার রাইতে ভোজের আসর বসাইব। পদ্মজা বলল, কিসের? লতিফা কথা বলতে ভয় পাচ্ছে, তার দৃষ্টি অস্থির। সে ফিসফিসিয়ে বলল, মায়া পাচার করার কয়েকদিনের মাঝে সবাই একলগে বৈশা খাওয়া দাওয়া করে, পরের কাম নিয়ে কথাবার্তা কয়। পদ্মজা বলল, এটাই কি নিয়ম? লতিফা বলল, হ্যাঁ। পদ্মজা বলল, কত খারাপ এরা, এত মেয়েদের জীবন নষ্ট করতে পেরেছে, সেই খুশিতে আনন্দ ফুর্তি করে। কয়জন থাকবে জানো? লতিফা বলল, 5 জনে। পদ্মজার কথা বাড়ালো না, অন্যমনস্ক হয়ে উচ্চারণ করলো, শনিবার রাতে। লতিফা কপাল ইঞ্চিত কুচকিয়ে বলল, কিতা করবা ভাবছো? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে বলল, জানি না বুবু। পদ্মজা কথা বাড়াতে চাইছে না। বুঝতে পেরে লতিফা আর কথা বলল না। সে রেদওয়ানের জন্য খাবার প্রস্তুত করে। পদ্মজা বলল, জানো তোমার ভাই আমার আগে 2টা বিয়ে করেছে। লতিফার হাত থেকে থালা বাসন পড়ে যায়, ছনছন শব্দ হয়। ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মৃদুল পুকুর পাড়ে বসে আছে, তার চোখ দুটি লাল। আজ ট্রেন নেই, আগামীকাল ভোরে ট্রেন আসবে। জুলেখার ফুফাতো বোনের শ্বশুর বাড়ি অলন্দপুরে, আটপাড়ার গ্রামের পাশে নয়াপাড়ায়। জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে মৃদুল। তার জিভ ভারী হয়ে আছে। পূর্ণাকে বলে দেওয়া কথা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পূর্ণার কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে। বুকে রক্তক্ষরণ হচ্ছে, দুশ্চিন্তায় দপদপ করছে মাথার রগ। কান্নারা গলায় এসে আটকে গেছে। রাগের বসে সে জীবনে অনেক ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার উপর আঘাত হানছে। নিজের কথা দ্বারা নিজেই কষ্ট পাচ্ছে। জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি মৃদুলের উপর বেজায় খুশি। মৃদুলকে বললেন, আব্বা খাইতে আসো। মৃদুল দুর্বল গলায় বলল, পরে খামো, যান আপনি। জুলেখা মৃদুলের পাশে বসলেন। মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লাইগা আসমানের পরি এনাম, মন খারাপ কইরো না। মৃদুল বলল, লাগবে না আমার আসমানের পরি। মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়াতে জুলেখা বানুর হাসি মিলিয়ে যায়। তিনি বললেন, দেহ আব্বা, তুমি চাইছো আর পাও নাই এমন কিছু আছে? ওই ছেলেটা কালা, ছেলের বইনেরও চরিত্র ভালা না।
মৃদুল বলল, চুপ করেন আম্মা, আল্লাহর দোহাই লাগে চুপ করেন। আপনি কারে কি কইতাছেন? পদ্মজা ভাবির নখের যোগ্য কোনো নারী না, আর আপনি তার চরিত্রে অপবাদ দিতাছেন। মৃদুল চিৎকার করে কথাগুলো বলল। মৃদুলের চিৎকার শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উকি দেন। সেদিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয়, মাথা হেঁট হয়ে যায়। তিনি রাগে চাপা সরে বললেন, আমি কইতাছি না গ্রামের মানুষ কইছে, এই ছেলের শ্বশুরেও কইছে, এরা মিশা কইছে? মৃদুল বলল, হ কইছে। আমি লিখন ভাইরেও চিনি, পদ্মজা ভাবিরেও চিনি। এদেশের নামি দামি একজন অভিনেতা কেন অন্যের বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবে আম্মা? তার কি সুন্দর মাইয়ার অভাব? পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করত ঠিক, কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়া হইবার আগে থাইকা। পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখন ভাই এত ভালোবাসে যায় নাও কোনোদিন লিখন ভাইয়ের দিকে ফিরাও তাকাইছে না। জামাইরাই ভালোবাসছে। পদ্মজা ভাবি দিনরাতে ইবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিছে। এমন মানুষ খুঁজা পাইবেন? পূর্ণার কাছে ওর বইনি ওর মা। তুমি ওর মারে খারাপ কথা কইছো, এজন্য তোমার সাথে খারাপ করছে, আর পূর্ণা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুল আর কথা বলতে পারল না, চোখে থেকে জল গড়িয়ে পড়ে। দাঁতে ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জুলেখা পিছনে ফিরে তাকায়। বোনের শাশুড়ি তাকিয়ে রয়েছে। জুলেখার মুখটা অপমানে থমথমে হয়ে যায়। গটগট শব্দ তুলে জায়গা ছাড়লেন। মৃদুল জুলেখার যাওয়ার পানে তাকালো। সে তার মায়ের স্বভাব জানে, এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। 19-20 হলেই নিজের ক্ষতি করে বসেন, এই জন্য গভীর মিয়াও কিছু বলেন না। আর না মৃদুল কিছু বলতে পারে। মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায়। শেষ কবে সে কেঁদেছে জানে না। পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গেছে। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে বসে আছে। মস্তিষ্কে ঘোরাঘুরি করছে আমিরের কুকীর্তি, তার দুইটো বিয়ে, নারী আসক্তি, সমাজের চোখে কলঙ্কিত হওয়া, আর ফরিনার মৃত্যু। কানে বাজছে নষ্ট শব্দটি। কত ঘৃণা নিয়ে জুলেখা বানু এই শব্দটি উচ্চারণ করেছিলেন। তারপর মৃদুলের বলা কথাগুলো শুনে পূর্ণার অবাক চাহনি। পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে। বুকটা ভারী হয়ে যাচ্ছে। কান্না মন হালকা করে, কিন্তু কান্না আসছে না। আর কত কাঁদা চাই? পদ্মজা নিজেকে বোঝাই আরো ধৈর্যশীল হতে হবে। এক হাতে 2 আঙ্গুল কপালে 2 পাশে চেপে ধরে আমির সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। তার হাতে কাপড়ের একখানা খালি ব্যাগ। পদ্মজা পা দেখে চিনে ফেলে মানুষটা কে। সে মুখ তুলে তাকালো না। সেকেন্ড কয়েক আমির থ মেরে দাঁড়িয়ে রইল। তারপর পদ্মজার পাশ কেটে দ্বিতীয় তলায় উঠে গেল। পদ্মজা অনুভব করে তার অনুভূতিরা পাল্টে যাচ্ছে, চঞ্চল হয়ে উঠেছে। আমির ঘরে প্রবেশ করে দ্রুত আলমারি খুলল। একবার দরজার দিকে তাকালো, তারপর কাগজে মোড়ানো একটা বস্তু দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল। যখন আলমারি লাগাতে যাবে, একটা খাম মেঝেতে পড়ে। খামের উপরের লেখাটা আমিরের চেনা চেনা মনে হয়, তাই সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করলো। চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি। আমিরের ভ্রুদুটি বেঁকে গেল। সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল। প্রতিটি শব্দ তার মগজে আঘাত আনে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যাস রয়েছে। আমির খাম ছিল। সাদা খামের ভেতর পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতালকরের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করলো, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগগুলো হাতে তুলে নিল। তারপর পদ্মজার দিকে তাকালো। তার চাহনি যেন মৃত। পদ্মজা কয়েক পা এগিয়ে এলো। আমির অপলক চোখে তাকিয়ে আছে। পদ্মজা রয়েছে প্রশ্ন করলো, আর কিছু জানার আছে? আমির নির্বিকার, তার মুখে রা নেই। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল। বলল, আপনার 2 বইয়ের নাম কি ছিল? আমির বলল, শারমিন, মেহুল। পদ্মজার ঠোঁট দুটো কেঁপে ওঠে। আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। পদ্মজার ঢোক গিলে বলল, আমরা যে ঘরে একসাথে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? আমির বলল, না, অন্য বাড়িতে। পদ্মজা বলল, তাহলে সব সত্য। আমির বলল, মিথ্যা বলে যদি তোমাকে আরো একবার পাওয়া যেত আমি মিথ্যে বলতাম। আমিরের সরল গলা। পদ্মজার নাকের পাটা ফুলে যায়। আমিরের সাথে কথা বলতে তার এখন কান্না পাচ্ছে। আমির বলল, আসি। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির বলল, আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? পদ্মজা জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকাই। কিরমির করে বলল, নরপশু আপনি। এতগুলি মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। আমির নির্বাক। তার চুপ করে থাকাটা পদ্মজাকে আরো জ্বালা দেয়। তার অবচেতন মন চায় একবার আমির বলুক সব মিথ্যে, কিন্তু আমির বলে না, কারণ সব সত্যি, সব। পদ্মজা অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, কথা বলার মুখ নেই? এত লজ্জা? হ্যাঁ, আসলে লজ্জা আছে? পদ্মজা তাচ্ছিল্যের হাসি দিল। আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকে পুরে ছাই করে দিচ্ছে। পদ্মজা এলোমেলো হয়ে গেছে। আমির বের হওয়ার জন্য উদ্যত হতেই পদ্মজা বলল, আমাকে তালাক দিন। আমি আপনার বইয়ের পরিচয় আর থাকতে চাই না।
পদ্মজার কথা শোনা মাত্রই আমিরের বুকটা কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত কিনারা ওলট পালট করে দিল। আমির কথা বলতে গিয়ে দেখলো কথা আসছে না। পদ্মজা আরো একবার চেঁচিয়ে বলল, আমায় তালাক দিন, আমি তালাক চাই, আপনার বউ হওয়া কলঙ্কের। আমির অনেক কষ্টে কয়েকটা শব্দ উচ্চারণ করলো, থাক না এক দুটো কলঙ্ক। পদ্মজা সেকেন্ড তিনেক ছলছল চোখে তাকিয়ে রইল। তারপর মুহূর্তে ভুলে যায় পৃথিবী, ভুলে যায় পাপ পুণ্য। ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আমিরের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে। ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। আমিরের বুকে সোয়েটার কামড়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলল, চলুন না, দূরে পালিয়ে যাই, আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজা জড়িয়ে ধরতেই আমিরের শরীরের রক্ত চলাচল থেমে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেই জল ফুটন্ত পানির মতো গরম, এজন্য দগ্ধ হওয়ার হৃদয় রাস। হৃদয়ের প্রলয়কারী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল, সারো পদ্মজা। পদ্মজার কান্না থেমে যায়। দুটি হাত আমিরের পিঠ থেকে সরে যায়। পদ্মজা তার জল ভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো। তার রক্ত জবা ঠোঁট দুটি কাঁপছে। হোঁচট খাওয়া গলায় পদ্মজা বলল, আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না। আমির ফ্যাল করে তাকিয়ে রয়েছে। পদ্মজা দূরে সরে দাঁড়ালো। আমির কৃষ্ণ মুখে বিপর্যস্ত পদ্মজার নিষ্কম্প স্থির চোখের দৃষ্টি থমকে আছে। পদ্মজা থেমে থেমে বলল, তাহলে আমিও বঞ্চিত ভালোবাসা থেকে। পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে। আমির আর এক মুহূর্ত দাঁড়ালো না, চোখের পলকে স্থান ত্যাগ করলো। পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠল, ধিক্কার নিজের উপর, জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি, ধিক্কার নিজের ভালোবাসার উপর। প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন, আমি আপনার জন্য আজরাইল হব। পদ্মজার গলার হাড় ভেসে ওঠে। তার চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে। কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ল। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করেছে। পদ্মজার আগে বিছানার চাদর টেনে মেঝেতে ছুঁড়ে ফেলল। বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ, পানি প্রয়োজন। ফরিনার কবরের চারিপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। আমির ফরিনার কবরের পাশে এসে বসলো। হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল। গাঢ় স্বরে ডাকলো, আম্মা, আমার আম্মা। চারিদিকে নিস্তব্ধতা। অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁক ফোকরে পাক ফাঁকালির টানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে। আমিরের ঠোঁট দুটি কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ বের হচ্ছে না। আড়ষ্টতা ঘিরে রেখেছে তাকে। সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না। আমির অনেকক্ষণ নতজানু হয়ে চুপচাপ বসে রইল। তারপর উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয়। তার হাঁটায় তাড়াহুড়ো। আমির ডাকলো, লুতু। লতিফা দাঁড়ালো। আমির বলল, পদ্মজার খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আর যখন যা বলে করবি। লতিফা মাথা নাড়ালো। আমির প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে লতিফা বলল, ভাইজান, তোমার কিছু কইতাম। আমির বলল, বল। লতিফা বলল, মৃদুল ভাইজানে আর তার আব্বা আম্মা আইছিল। মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজানের পূর্ণার লগে বিয়ে করাইতে রাজি হয় নাই। আমির কপাল কুচকালো। বলল, কি সমস্যা, কেন রাজি হয়নি? রেদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে ফোরন কাটলো। আমির, তোর সাথে কথা আছে। আমির পিছনে ফিরে তাকালো না। বলল, পরে শুনবো। রিদওয়ান বলল, আমি জানি কেন রাজি হয়নি, আয় ওইদিকে যেতে যেতে বলি। লতিফা রিদওয়ানের দিকে তাকায়। রিদওয়ান তার চোখের দৃষ্টি নিয়ে লতিফাকে সতর্ক করে। আমির রিদওয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল, আরে ভাই যা তো, লুতো, কি হয়েছে বলতো। রিদওয়ানের সামনে রিদওয়ানের সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না। সে বলল, মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কইছে কালা ছেড়ে ঘরে নিব না। আমি রাগ নিয়ে বলল, ফালতু মহিলা, পূর্ণা জানে কোথায় পূর্ণা? লতিফা বলল, হ জানে, এই বাড়িতে আসছিল, এখন ওই বাড়ি গেছে। আমির বলল, মৃদুল কি বলল? লতিফা পুরো ঘটনা খুলে বলল। শুধু এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা। সে মনে মনে পরিকল্পনা করলো, রাতে যদি রিদওয়ান অন্দরমহলে থাকে, সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে। আমির সব শুনে বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না, দেখা যাক ও কি সিদ্ধান্ত নেই। আর ওই মুখ ছুটা মহিলাকে আমি একবার পাই শুধু। আমির রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায়। রিদওয়ান লতিফাকে চাপা সরে হুমকি দিল, গতকালের ঘটনা যদি আমিরের কানে যায়, তোর খবর আছে, ল্যাংড়া করে গাছে ঝুলিয়ে রাখবো। লতিফা চোখ মুখ কুচকে ফেলল। বলল, বাড়ির বাইরে গেলেই আমির ভাই জানে সব যাই না যাইবো তখন? লতিফার প্রশ্ন শুনে রিদওয়ান চিন্তায় পড়ে যায়। সে আমিরের পিছনে যেতে যেতে ভাবতে থাকে, এই পরিস্থিতি কি করে সামলানো যায়। আজ না হয় কাল আমির তো সব জানবেই। আমির জঙ্গলে প্রবেশ করে রিদওয়ানকে বলল, কি কথা না বলবি? রিদওয়ান বলল, শনিবার রাতে ভোজের আসর হবে, চাচা সিদ্ধান্ত নিল।
আমির বলল আচ্ছা। রেদওয়ান বলল ছাগলের মাংস পুরানো হবে। আমির বলল কয়টা? রেদওয়ান বলল দুটো। আমির বলল বীরের আয়োজন। দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। রেদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল। এক পা সিঁড়িতে দিতেই আমির রেদওয়ানের কাঁধ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল এখানে কেউ আছে। আমিরের কথা শুনে রেদওয়ানের বুক স্যাঁত করে উঠল। রেদওয়ান চারিপাশে চোখ বুলায়, কোথায় কেউ নেই। আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে মানে আছে। রেদওয়ান চাপা সরে বলল এখন কি করব? আমির দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, সে চারিপাশে আরো একবার চোখ বুলিয়ে বলল কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে। রেদওয়ান ডান দিকে এগিয়ে যায়। তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে। রেদওয়ান উল্কার গতিতে তাকে ধরে ফেলল। লোকটার মাথায় চুল নেই, পরনে লুঙ্গি আর কাথুয়া। পাটখাটিয়ার মতো চিকন লোকটা ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া, বয়স 30-এর কাছাকাছি অথবা 30। রেদওয়ান পলাশকে ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে। দেখে মনে হচ্ছে রেদওয়ান জীবিত ইঁদুর ধরেছে। আমির পলাশকে প্রশ্ন করল নির্বাচনের তো অনেক দেরি আছে, এখন আমাদের পিছনে পড়ার রহস্যটা বুঝলাম না। পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে বলল এইটা কিতায়, এখানে কিতা করেন আপনারা? আমির হাসলো। পলাশের মাথায় টোকা মেরে বলল এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি, ওটা কমে গেল। আমির পাতাল ঘরে নেমে গেল। পলাশ ছটপট করতে থাকে, সে কিছুতেই ভেতরে যাবে না, সে ভয় পাচ্ছে। রেদওয়ান পলাশকে টেনে ভেতরে নিয়ে যায়। আমির বিওয়ানের চেয়ারে এসে বসলো। রেদওয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেললো। চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রেদওয়ানের হাতে 2-3টা থাপ্পড় খেলো। পলাশ কাঁদো কাঁদো হয়ে আমিরকে বলল আপনারা এমন করতেছেন কেন আমার লগে, আমারে ছাইড়া দেন। রেদওয়ান আমিরকে বলল তুই সামলা, আমি যাই, চাচার সাথে কথা আছে। আমির ইশারা করলো যেতে। রেদওয়ান চলে গেল। পলাশ চারপাশ থেকে ঢোক গিলল। পাতালঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে। কেমন ভুতুরে পরিবেশ। তার মনে হচ্ছে সে কবরে আছে। তার সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং যমদূত। আমির এক পা চেয়ারে তুলে বলল তারপর পলাশ মেয়ে এখানে কোন দরকারে আসা হয়েছে? পলাশ হাত জোর করে বলল আমারে ছাইড়া দেন, আমি এমন কবর আর দেখি নাই, আমার কলজাটা কাঁপতাছে। আমির ধমকে বলল এখানে আসছিলি কেন? পলাশ দ্রুত বলল ইয়াকুব চাচা পাড়াইছে। আমির বলল কোন দরকারে? পলাশ বলল আমার খালি কইছে মজিদ মাতব্বরের বাড়িতে যা, আমার মনে হইতেছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে, কিছু যদি বাইর করতে পারোস তোরে আরেকটা বিয়ে দিয়ে দিয়াম। আমির চমকালো, বলল উনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে? পলাশ কেঁদে বলল আমি এটা জানি না ভাই, আমারে ছাইড়া দেন। আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায়। কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে? আমির আয়েশি ভঙ্গিতে বলল শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদার কিনে নিয়েছে, তারপর তোর বউ আত্মহত্যা করলো, সত্যি? পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল ভাই আমারে মাফ কইরা দেন, আমি ভুল করছিলাম, আমারে ছাইড়া দেন, আমি কেউরে কিছু কইতাম না। আমির বলল তুই তো ভাই আমার চাইতেও খারাপ। আচ্ছা সবসময় তো পাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি। পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটায় কি আছে, কিন্তু এখানে যে ভালো কিছু হয় না বোঝা যাচ্ছে। বাঁচতে পারলে পরে এই রহস্য বের করা যাবে। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পলাশের মুখে জোরে লাথি দিল। পলাশ আর্তনাদ করে শুয়ে পড়ল। আমির চারিদিকে চোখ বুলিয়ে কোনো অস্ত্র পেল না। সে টেবিলের ড্রয়ার খুলে একটা ক্যাচি বের করলো, ধারালো ক্যাচি। সেই ক্যাচি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে, হাতে পায়ে শরীরে আঁচড় কাটে। পলাশের বিদঘুটের চিৎকার পাতাল ঘরে চাপা পড়ে যায়। তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না। আমির পলাশের পাশে বসলো। 2-3 বার মাথা ঘুরালো। খুব নিঃস্ব লাগছে নিজেকে, মাথাটা ফাঁকা লাগছে। সে কাঁচি দিয়ে নিজের হাতে হেঁচকা টান মারে, সাথে সাথে হাত থেকে কলকল করে রক্ত বেরিয়ে আসে। পলাশ আমিরের কাণ্ড দেখে চমকে যায়। আমির কাছে রেখে মেঝেতে শুয়ে পড়ে, শূন্য চোখ রেখে হাসে। হাসতে হাসতে গড়াগড়ি করে দেওয়ালের পাশে যায়। ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে। আমির দেয়ালের পাশে ঘেঁষে বসে পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। হঠাৎ করে তার কি হয়ে গেল? আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। আমির চট করেই উঠে দাঁড়ালো, পলাশকে টেনে বসালো, তারপর নিজে গিয়ে চেয়ারে বসলো। ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করলো। কাগজের ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে। আমির লাল বেনারসি গায়ে চড়িয়ে নিয়ে পলাশকে বলল আমার আম্মা ছোটবেলায় একটা গল্প বলতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতেই বউকে খুন করতেন। তারপর শেষের দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতো। গল্প শেষ হতো না বলে রাজা রানীকে খুন করতে পারতেন না। রানী এভাবে গল্প বলতে বলতে অনেকদিন বেঁচে ছিলেন। এখন আমি তোকে একটা গল্প শোনাবো। আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমরা গল্প চালাবো ততক্ষণ তুই বেঁচে থাকবি, গল্প শেষ তোর আয়ু শেষ। পলাশ হাত জোর করে একতি মিনতি করলো, ভাই আমার জীবন ভিক্ষা দেন, আপনারা তো ভালো মানুষ ভাই, আপনারে অনেক নাম আছে, আমারে কেন মারতে চাইতাছেন, আমারে ছাইড়া দেন ভাই।
পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না। সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো, তারপর শূন্যে চোখ রেখে ঘোর লাগা গলায় বলল, এক ছিল দুষ্ট রাজা, নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক। সবার চোখের মনি, খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতো ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে হবে। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলে তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাপস্বরে প্রশ্ন করে, কি আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রেঞ্জিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান। তার সুগন্ধ ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে হাসলো। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি। মঙ্গলবার দুপুর 12টা। হাওলাদার বাড়িতে কারো কোনো সারা শব্দ নেই। অলক ঘরের বারান্দায় মজিদ বসে আছেন। তার সামনে খলিল এবং রেদওয়ান। রেদওয়ান চারপাশ দেখে মজিদের দিকে ঝুঁকে বলল, কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তার আগে আমাদের কিছু করতে হবে। মজিদ পান চিবোতে চিবোতে বলল, কোন পরিস্থিতি? রেদওয়ান বলল, আমিরের হাবভাব ভালো না। ও কখন আমাদের উপর চড়া হয়ে যায় জানি না। আপনি, আমি, আব্বা সবাই জানি আমির কি কি করতে পারে। আমির আমাকে আর আব্বাকে কখনোই পছন্দ করেনি। আপনাকেও সেদিন মারল। তাছাড়া আমাদের উপর আমিরের পুরনো একটা ক্ষোভ আছে। মজিদ পান চিবোনো বন্ধ করে বলল, বাবু আমাদের খুন করবে? রেদওয়ান সোজা হয়ে বসলো। লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কাকা, আমির পদ্মজার জন্য পাগল। পদ্মজার জন্য অনেক কিছু করতে পারে। আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে ভালো থাকতে চাইতেই পারে। মজিদ হাসলেন, যেন রেদওয়ান কোনো কৌতুক বলছেন। রেদওয়ান অধৈর্য হয়ে পড়ে বলল, কাকা, বিশ্বাস করুন, আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি। ও কিছু একটা করতে যাচ্ছে। আর পদ্মজা তো আছেই। পদ্মজা এত শান্ত স্বাভাবিক, মনে হচ্ছে কিছুই হয়নি। এসব লক্ষণ কিন্তু ভালো না কাকা। আমির যেমন ভয়ঙ্কর, পদ্মজাও তেমন ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। মজিদ হাওলাদার মেরুদণ্ড সোজা করে বসলেন। গুরুতর ভঙ্গিতে বললেন, পদ্মজাকে নিয়ে আমারও চিন্তা আছে। এই মেয়ের চোখের দিকে তাকানো যায় না। মজিদ হাওলাদারের কল্পনায় পদ্মজার চোখ দুটি ভেসে ওঠে। সবসময় তিনি পদ্মজার চোখের ভেতর আগ্নেয়গিরি দেখতে পান। তিনি দ্রুত মাথা ছাকালেন, বললেন, খলিল, পদ্মজার কিছু একটা করতে হবে। এই মেয়ে ক্ষতিকর, ধরে বেঁধে রাখার মেয়ে না। খলিল বললেন, এই সেরে এত কিছু দেখাও ডরাই না, আর কেমনে ডরাইব? মজিদ থুতু ফেলে বললেন, পদ্মজাকে রাখাই যাবে না, এই দায়িত্ব ঋতুর। রেদওয়ানের চোখ দুটি জল জল করে উঠল। পরপরই সে আলো নিভে গেল। সে প্রশ্ন করল, আর আমির? আমির পদ্মজার ক্ষতি মানবে না। মজিদ চিন্তায় পড়ে যান, কিছু বলতে পারলেন না। রেদওয়ান উত্তেজিত। সে চেয়ার ছেড়ে মজিদের পায়ের কাছে বসলো। বলল, কাকা, গত পরশু যা হলো, আমির জানতে পারলে আপনাকে, আমাকে আর আব্বাকে কাউকে ছাড়বে না। আমির গ্রামের সবাইকে ডেকে সবকিছু বলে দিতে পারে। মজিদ থমকে উঠলেন। বাবু এটা কখনো করবে না, নিজের ক্ষতি করবে না। রেদওয়ান বলল, করবে কাকা, করবে। ওর মাথা ঠিক নেই। আমাদের ক্ষতি করতে ওর হাত কাঁপবে না, মাথাও কাজ করবে না। আর নিজের ক্ষতিতে এখনো করতেছেই, পরেও করতে পারে। মজিদ হাওলাদারের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। রেদওয়ানের কথার যুক্তি আছে। রেদওয়ান বলল, কাকা, আমির এখন আমাদের জন্য হুমকি। মজিদ হাওলাদার রেদওয়ানের দিকে ঝুঁকে বললেন, আমির ছাড়া আমরা অচল ঋতু। এখানের মানুষ সচেতন, বুদ্ধিমান, আইন শক্তিশালী। এমন অবস্থায় আমির ছাড়া কি করে চলবে? আমিরের মাথা পরিষ্কার। একবার দুইবার না, বারবার পুলিশ সন্দেহ করেও সন্দেহ ধরে রাখতে পারেনি। আমির সামলিয়েছে। রেদওয়ান আশ্বাস দিল, কাকা, আমরা সাবধান থাকবো। আপনাদের 50 বছরের অভিজ্ঞতা আছে, আর আমার 20 বছরের অভিজ্ঞতা। আমরা চাইলে সামলাতে পারবো। মজিদ হাওলাদার রেদওয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। বললেন, বাবুর জায়গা নেওয়ার জন্য এসব বলছিস? রেদওয়ানের চোখে মুখে হতাশার ছাপ পড়ল। সে চেয়ারে উঠে বসলো। বলল, আমার একার কোনো স্বার্থ সিদ্ধি নাই কাকা। আব্বার আপনাকেও বাঁচাতে চাই। আমির আগের আমির নেই। আপনার বড় ভুল পদ্মজার সাথে আমিরের বিয়ে দেওয়া। মজিদ হাওলাদার উঠে দাঁড়ালেন। গম্ভীর স্বরে বললেন, আমার ছেলের সাথে আমি কথা বলবো, তারপর সিদ্ধান্ত নিব। মজিদ হাওলাদার চলে যান। তিনি চোখের আড়াল হতেই রেদওয়ান মজিদের চেয়ারে লাথি দিয়ে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বলল, শুয়োরের।
খলিল রিদওয়ানের উরুতে এক হাতে রেখে বলল, মাথা ঠান্ডা করো আব্বা। রিদওয়ান চোখ বড় বড় করে বলল, আর কতদিন ওদের বাপ বেটার কামলা খাটবো, আদেশ মানবো, মার খাবো, বলতে পারেন? আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনি অকর্মার ঢেকি আব্বা। কাকা সবকিছু আমিরের নামে করে দিল, আপনি টু শব্দটাও করেননি। খলিল হাওলাদার দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। তিনি ছোট থেকেই মনে মনে মজিদের উপর ক্ষিপ্ত। গোপনে অনেক পরিকল্পনাই করেছেন, কখনো তা বাস্তবে রূপ নেয়নি। লতিফা পদ্মজার ঘরে প্রবেশ করে দেখল পদ্মজা নেই। সে হাতের বস্তু পালঙ্কের নিচে রাখলো। বস্তার ভেতর পদ্মজার চাওয়া জিনিসগুলো রয়েছে। লতিফা ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হলো। তখন গোসলখানা থেকে পদ্মজা বের হলো। পদ্মজাকে দেখে লতিফার শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একটা সাদা শাড়ি, ভেজা চুল থেকে টুপ টুপ করে জল পড়ছে। এই সন্ধ্যাবেলা সে গোসল করেছে। বাঁকানো কোমর, ধবধবে ফর্সা গায়ের রং, ঘন কালো লম্বা চুল, রক্তজবা ঠোঁট, মসৃণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরল? লতিফার অনুভব হয় তার পায়ের তলা মেঝে কেঁপে উঠছে। পদ্মজা চুল মুছতে মুছতে বলল, যা আনতে বলেছিলাম এনেছো? লতিফা নিরুত্তর। পদ্মজা লতিফার দিকে তাকালো। লতিফা হা করে তাকিয়ে আসে। পদ্মজা ডাকলো, লুতু বাবু। লতিফা এগিয়ে আসে। তার বিস্ময়কর চাহনি। পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে। লতিফা বলল, তুমি সাদা কাপড় পরেছো কেরে? পদ্মজা হেসে বলল, বলা যাবে না। লতিফা বলার মতো কথা খুঁজে পেল না। পদ্মজা আলমারি থেকে ছাইরঙা ব্লাউজ বের করলো। বিছানার উপর বসে বলল, লতু বুবু, ব্লাউজের এই পাশটা সেলাই করে দাও, তোমার হাতের সেলাই খুব সুন্দর হয়। লতিফা ধীর পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। পদ্মজার হাত থেকে ব্লাউজ নিয়ে বিছানায় বসলো। পদ্মজা একটা ছোট বক্স থেকে সুই সুতা বের করে লতিফাকে দিল। লতিফা রয়েছে বলল, শাড়িটা কি বুড়ির? পদ্মজা ছোট করে জবাব দিল, হ। লতিফা বলল, হ, কাপড়টা দেখেই চিনছি। পদ্মজা বলল, দাদুর অবস্থা খুব বাজে, শরীরে মাছি বসে, বাজে গন্ধ বের হয়, যন্ত্রণায় ছটফট করে। লতিফা হঠাৎ করেই হৈ হৈ করে উঠল, আল্লাহর শাস্তি আল্লাহ হয় দেই বইন, বুড়ির সাথে উচিত হইতাছে। বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্মজা, মরুক বুড়ি মরুক। পদ্মজা নরম স্বরে বলল, এভাবে বলো না বুবু, এভাবে বলতে নেই। লতিফা পদ্মজার চোখের দিকে তাকালো। হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরে বলল, তুমি সাদা কাপড় ক্যারে পিনছো পদ্মজা, আমারে কও। লতিফার চোখে মুখে জানার প্রবল আগ্রহ। পদ্মজা ধীরস্থিরে বলল, আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত। লতিফা বলল, কিন্তু এইটা তো মিশা। পদ্মজা গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, এটাই সত্যি হবে বুবু। লতিফা বলল, পদ্মজা। পদ্মজা বলল, কিছু বলো না বুবু, এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ থেকেছ, অন্যায়কে পাপকে সমর্থন করেছ, এবার অন্তত থেকো না। মরতে হবে তো তাই না? কবরে কি জবাব দেবে? লতিফা মাথা নিচু করলো। ক্ষণ মুহূর্ত পর বলল, আমি তো কইছি তোমার সব কথা মাইনে চলাম, এখনো কইতাছি সব মাইনে চলাম। পদ্মজা বলল, এবার বলো, যা আনতে বলেছিলাম আনছো? লতিফা বলল, হ আনছি, পালঙ্কের নিচে রাখছি। পদ্মজা পালঙ্কের নিচ থেকে বস্তা বের করে মেঝেতে বসলো। লতিফা ব্লাউজ সেলাই করা শুরু করে। পদ্মজা বস্তার ভেতর থেকে দুইটা রামদা, একটা চাপাতি বের করলো। লতিফা বলল, পদ্ম, আমার অনেক ডর লাগতাছে। পদ্মজা রামদায়ের আগা দেখতে দেখতে বলল, কি জন্য? লতিফা বলল, তুমি যদি না পারো তোমারে ওরা মাইরা ফেলবো। লতিফার কণ্ঠে ভয়। পদ্মজা ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো। তার চোখ মুখের রং পাল্টে গেছে। পদ্মজা বলল, আজ অনুশীলন করব, দেখা যাক আমার হাত কতটা সাহসী। কথা শেষ করে পদ্মজা হাসলো। লতিফার অশান্তি হচ্ছে, সামনে কি হবে সে জানে না, কিন্তু যাই হোক খুব খারাপ হবে। পদ্মজা চাপাতি হাতে নিয়ে লতিফাকে ডাকলো, বুবু। লতিফা বলল, কও পদ্ম। পদ্মজা বলল, জসিম গতকাল থেকে তোমার পিছনে ঘুরঘুর করছে দেখলাম। লতিফার মনোযোগ সেলাই। সে সেলাই করতে করতে বলল, জসিম আমারে খারাপ প্রস্তাব দিছে, ভয় দেখাইছে, রাজি না হইলে জোর কইরা নাকি খারাপ কাম করব। পদ্মজা বলল, ধর্ষণের হুমকি দিল? লতিফা বলল, হ। পদ্মজা বলল, জসিম হাবু কতদিন ধরে কাজ করে এখানে? লতিফা বলল, অনেক বছর, 10-12 বছর তো হইবই। পদ্মজা চাপাতে দিয়ে রামদায় মৃদু আঘাত করে বলল, হাবু তো এখন নাই, তাহলে শুরুটা জসিমকে দিয়েই হোক। লতিফা চুপ রইল। তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার, তাই খুন খারাপিতে তার ভয় নেই, কিন্তু এবার ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। পদ্মজা সরাসরি কিছু বলেনি, তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে। যদি পদ্মজা ধরা পড়ে যায় তখন কি হবে? লতিফা ঢোক গেলল, সেলাইয়ে মন দেওয়ার চেষ্টা করলো। পদ্মজা প্রশ্ন করলো, মগা কি এসবের সাথে জড়িত? লতিফা বলল, মগা অনেক ভালো পদ্ম, বাড়ির টুকটাক কাম করে, ব্যাককেলের মতো, আর খালি ঘুমাই, ওর ভেতরে প্যাচগোছ নেই। পদ্মজা বলল, বাড়ির ভেতর কখনো মেয়ে নিয়ে আসা হয়নি? লতিফা বলল, বাচ্চা আছে এমন আনে নাই, মরা আনছে। পদ্মজা চমকে তাকালো, প্রশ্ন করলো, মৃত মেয়ে দিয়ে কি করে? লতিফা দরজার দিকে তাকালো। পদ্মজা দ্রুত উঠে যায় দরজা বন্ধ করতে। তারপর লতিফার সামনে এসে বসলো। লতিফা বলল, যে ছেলে বেশি সুন্দর থাকে, জানে মারার পরেও রিদওয়ান ভাই জানে তারে ছাড়ে না।
মরা মানুষের শরীরের উপর টান খলিল কাকার আসিল। রেদওয়ান ভাইজানে ওই স্বভাব পাইছে। পদ্মজার গা গুলিয়ে ওঠে, বমি গলায় চলে আসে। সে এক হাতে মুখ চেপে ধরল। ঘৃণায় তার চোখে জল ছলছল করে ওঠে। লতিফা বলল, হৃদু ভাইজান কয়েকদিন আগেও বস্তা ভৈরে একটা সেরি বাড়ির ছাদে আনছিল। 3তলা ঘরের দরজায় তালা আছিল, তাই ছাদে গেছিল। পরে আমি চাবি লইয়া গেছি। বস্তা থাইকা রক্ত পড়ছিল। শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত ধুইছি। পদ্মজা কোনো মতে বলল, তখন আমি এখানে ছিলাম? লতিফা বলল, হ। পূর্ণা আর মৃদুল ভাইজানেও আসিল। পদ্মজা এক হাত কপালে ঠেকিয়ে বলল, আল্লাহ, তাও আমার চোখে পড়েনি। পদ্মজা সেকেন্ড 2-1 জন্য থামলো, তারপর বলল, এমনকি আমি 3তলায় এক ঘর থেকে বোরকা গন্ধ পেয়েছিলাম, তবুও ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে। লতিফার সেলাই শেষ। সে ব্লাউজটি পদ্মজার উড়ুর উপর রেখে বলল, লও তোমার ব্লাউজ। পদ্মজার আগে কিরমির করে লতিফাকে বলল, দেখো, রেদওয়ানের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুড়ে দিব আমি। লতিফা এতক্ষণে হাসলো, বলল, আল্লাহ তোমার শক্তি দিক। পদ্মজার ডান হাত কাঁপছে। সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে সে যা শুনেছে তারপর শক্ত থাকা সম্ভব নয়। লতিফা পদ্মজার মস্তিষ্কে অন্য প্রসঙ্গে নেওয়ার জন্য বলল, পারিজারে কেলা মারছে জানো পদ্ম? পদ্মজা লতিফার দিকে তাকালো। পারিজার কথা মনে পড়লেই তার বুকের ব্যথা বেড়ে যায়। সে একটু হেসে বলল, না, কিন্তু আন্দাজ করতে পেরেছি। লতিফা বলল, আমির ভাইজানে জানে। পদ্মজা বলল, সেটাও এখন বুঝতে পারছি। শুনেছি তার আড়ালে একটা পাখি উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসায়িক ক্ষতি হবে। লতিফা বলল, কিছু যে করে নাই এইটাও ঠিক না। 1 মাস পর আমির ভাইজানে জানছে হৃদু ভাইজানে হাবলু মিয়ারে দিয়ে পারিজারে খুন করাইছে। সব যাই না হাবলু মিয়ারে আমির ভাইজানে কুড়াল দিয়ে কুপাইছে। হৃদু ভাইজান রে আমির ভাইজান খুন করতে চাইছিল, কিন্তু বড় কাকার লাইগা পারে নাই। তয় মাঝখানেক হাসপাতালে আসিল। বছরখানেক হৃদু ভাইজান আমির ভাইজানের সামনে যায় নাই। পদ্মজা 2 হাতে চাদর খামচে ধরল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে কান্নামাকা স্বরে বলল, কি নিষ্ঠুর ওরা, আমার ছোট বাচ্চা। লতিফার পদ্মজার জন্য খুব মায়া হয়। মেয়েটা বড় বড় আঘাত সহ্য করেছে, করে যাচ্ছে। পদ্মজা বলল, আমির হাওলাদার তার কাছে থেকে সবকিছু কেড়ে নিত বলে সে আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? লতিফা হাসিযোগ মাথা নাড়ালো। পদ্মজা কাঁদো কাঁদো স্বরে বলল, প্রতিশোধ নিয়েছে সে, আমিও নিব। করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস রেদওয়ানের থাকার কথা না। তার পিছনে মজিদ হাওলাদার আর তার ভাই ছিল, তাদের সমর্থন ছিল। সে জানতো তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। লতিফা বিচলিত হয়ে বলল, কাইন্দো না পদ্ম, আর কাইন্দো না। পদ্মজা 2 হাতে চোখের জল মুছে বলল, কাঁদবো না আমি। আমার ছোট মেয়ে জান্নাতে তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার না থাকাটাই ভালো হয়েছে বুবু। পদ্মজাকে যত দেখে তত অবাক হয় লতিফা। এই নারী কিসের তৈরি? এত যন্ত্রণা, এত দুঃখ নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর সে চিৎকার তাকে দুর্বল করতে পারেনি। যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে। লতিফা দ্বিধাভরা কণ্ঠে বলল, আমি তোমারে একবার জড়ায় ধরি পদ্ম। লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ। এশার নামাজ আদায় করে পদ্মজা ঘর থেকে বের হলো। দরজার পাশে জসিম নেই। একটু আগেই সে জসিমের কাশি শুনেছে, কোথায় গেল? অন্দরমহল অন্ধকারে সেই আছে। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা বিরক্তিকর। বাড়িতে সারা শব্দও নেই, কখনো থাকেও না। সন্ধ্যা হলেই আলো ঘুমিয়ে পড়ে। রিনু তার ঘরে শুয়ে থাকে। লতিফার রান্নাঘরে টুকটাক কাজ করে, সবার আদেশ শোনে। আর এখন সবাই খেয়ে দিয়ে নিজের ঘরে যাওয়ার সময়। আর এই মুহূর্তে জসিম উধাও। পদ্মজার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্না করে থালা বাসন ধুচ্ছে। থালা বাসন ধোয়া শেষ পানি গরম করার জন্য চুলায় আগুন ধরালো। রান্নাঘরে আর আলো নেই। জসিম লতিফার পিছনে গিয়ে দাঁড়ালো। লতিফা জসিমের উপস্থিতি টের পেয়ে কপাল কুঞ্চিত করলো। পিছনে ফিরে বলল, আপনি আমার পিছনে ঘুরতেছেন কারে? জসিম বলল, তোরে আমার পছন্দ হয়েছে, আমার লগে আয়। লতিফা বলল, আমি চাইতাম না। জসিম বলল, আরে আয় তো। জসিম হাসলো। তার বেদঘটে হাসি। সে অনেক চিকন হলেও তাল গাছের মতো লম্বা। লতিফার মাথা উঁচু করে তাকাতে হয়। লতিফা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল। সে সজোরে প্রবল কণ্ঠে বলল, এখান থেকে বাইরে যা কুত্তার বাচ্চা, নাইলে তোরে আমি রামদা দিয়ে কোপাইমু। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নেই। জসিম লাথি দিয়ে তার দূরে সরিয়ে দেয়। লতিফা জসিমকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। জসিম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থান ছুঁতেই লতিফা চিৎকার করে মজিদার আমিনাকে ডাকলো। জসিম টেনে হিঁচড়ে লতিফার শাড়ি খুলে ফেললো।
লতিফার গায়ে হাত দেওয়ার অনুমতি সে খলিলের কাছে পেয়েছে, যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে, কিন্তু জসিম সে কথা শোনেনি, ফলে তার পরিণতি ভয়ঙ্কর হয়। সাদা শাড়ির আবরণে আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়, তার হাতে রামদা। লতিফা পদ্মজাকে দেখে জসিমকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজা শক্ত করে রামদা ধরল, তারপর জারজের বাচ্চা মর বলে পিছন থেকে জসিমের গলায় কোপ বসালো। জসিমের গলা অর্ধেক কেটে যায়, রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। লতিফার নাক মুখ রক্তে ভেসে যায়, কিছু রক্ত ছিটকে আগুনে পড়ে। রক্তে রান্নাঘরের থালা বাসন পাতিল রাঙা হয়ে ওঠে। দেহটি সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। লতিফার মুখে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে। পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হলো। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল।